শুরু করা যাক। রবিন চলে যাওয়ার কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। তবে রিয়া চারপাশে আমাকে খুঁজতেছে। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, এত দেরি হলো কেন এখানে আসতে? রিয়া রেগে বলল, বাবার সাথে আজকে মার্কেটে যাব বলেছিলাম, আর তুমি চাচিকে বললে তাড়াতাড়ি এখানে আসতে। কেন বলেছো বলো তো? আমি বললাম, তোমার হবু হাজবেন্ড একটা মেয়ে নিয়ে এই হোটেলে ঢুকেছে। রিয়া চোখ বড় বড় করে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, কোনো কথা না বলে ভেতরে চলো। রিয়াকে ভেতরে নিয়ে গিয়ে ম্যানেজারের কাছে গিয়ে বললাম, স্যার আমাদের কিছু তথ্য দরকার ছিল। ম্যানেজার বলল, সরি স্যার, আমরা কারো গোপন তথ্য দেই না। আমি ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট দিয়ে বললাম, এখন বলেন, কিছুক্ষণ আগে সুমন নামে একটা ছেলে এখানে এসেছিল, সে কি এখনো এখানে আছে নাকি? ম্যানেজার বলল, হ্যাঁ স্যার, এই নামের একটা ছেলে এখানে এসেছে 5 মিনিটের উপরে। আর বিশেষ করে একটা কথা, এই ছেলে আমাদের রেগুলার কাস্টমার। আমি ধন্যবাদ দিয়ে রিয়ার হাত ধরে হোটেল থেকে বের হয়ে বললাম, কি আমার কথা তো এখন বিশ্বাস হলো? আন্টি আগে থেকেই জানতো এই ছেলেটা ভালো না, আর তোমাকে অবুঝ পেয়ে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। রিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এবার রিয়ার একটা হাত ধরে বললাম, কিছুক্ষণ অপেক্ষা করো, ওরা হয়তো বেরিয়ে আসবে, পরে ইচ্ছামতো শাস্তি দিবে। রিয়া কোনো কথাই বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। 10 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর রিয়ার হবু হাজবেন্ড একটা মেয়ের হাত ধরে বের হলো। রিয়া যেই সুমনের কাছে যাবে, আমি ওর হাত ধরে আটকে বললাম, একটু অপেক্ষা করো, দেখি ও কি করে। রিয়া আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, যেটা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। ওরা সামনের দিকে হাঁটতে লাগলো, আমরাও আড়ালে ওদের ফলো করে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা একটা পার্কে ঢুকে গেল। ওদের পেছনে পেছনে আমরাও যেতে লাগলাম। তবে আমি পার্কে ঢুকেই পরীকে মেসেজ করে বললাম, তাড়াতাড়ি এখানে আসো, আমি একটা সমস্যায় পড়েছি। আমি জানি এখানে রিয়া ঝামেলা করবে, আর আমি একা এসব সামলাতে পারবো না, এজন্য পরীকে এখানে আসতে বললাম। ওরা গিয়ে একটা বেঞ্চের মাঝে বসলো, আমরা আড়াল থেকে ওদের ফলো করছি। সুমন মেয়েটাকে বলল, আজকে কতই না মজা হয়েছে তাই না জান? মেয়েটা শুধু বলল, তুমি আমাকে বিয়ে করবে তো? সুমন মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, তুমি যদি বলো তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করে নিব। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আজকে তোকে আমি খেয়েছি সুমনের বাচ্চা। এই কথা বলে রিয়া সরাসরি ওদের সামনে চলে গেল। রিয়ার পেছনে পেছনে আমিও গেলাম। সুমন তো রিয়াকে দেখে বোকা হয়ে গেছে। রিয়া সরাসরি সুমনের শার্টের কলার চেপে ধরে বলল, তুই এই মেয়েকে আবাসিক হোটেলে নিয়ে যাস, আবার আমাকেও বিয়ে করতে চাস? 2 দিন পর তোর সাথে আমার বিয়ে, আর তুই বাহিরে এসব করে বেড়াস? আজকে তোকে দেখ আমি কি করি। সুমন রিয়াকে বলল, দেখো রিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো, ও আমার কাজিন হয়। রিয়া বলল, ও তোর কাজিন হয় তাই না? তাহলে আমি কিছুক্ষণ আগে যা দেখলাম তা বুঝি ভুল? এবার সুমনের সাথে থাকা মেয়েটা বলল, তুই কে আমি এটা জানি না, যদি সুমনের কলার না ছাড়িস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার মেয়েটার কথা শুনে আমারও রাগ উঠে গেল। আমি রেগে মেয়েটাকে বললাম, তোর কোন বাবা আছে তাকে আসতে বল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএল এ তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। সুমন রিয়াকে ছাড়িয়ে আমার দিকে তেড়ে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে দেখে নিবি? রিয়া যেই সুমনের গালে চড় দিবে, উল্টা সুমন রিয়ার হাত ধরে ওর গালে ঠাস ঠাস করে বসিয়ে দিল। যে আমি পেছন থেকে পিস্তল বের করব, তখন কোথায় থেকে দৌড়ে পড়ি এসে আমাকে ধরে বলল, তোর কত বড় সাহস আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস, আজকে তোকে আমি মেরে ফেলবো। রিয়া পরীকে দেখে একটু সাহস পেয়ে বলল, আপু, ও আমাকে ধোকা দিয়েছে, ছাড়বে না ওকে তুমি। পরী গিয়ে সুমনকে লাথি মেরে দূরে ফেলে দিল। আমিও উঠে সুমনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আর ওর সাথে থাকা মেয়েটাকে তো রিয়া সবগুলো চুল ছিঁড়ে নিয়েছে। শেষে অনেকগুলো মানুষ এসে বলল, এসব বাদ দিয়ে যেন এখান থেকে আমরা চলে যাই। আমি রিয়াকে আর পরীকে থামিয়ে বললাম, অনেক হয়েছে, এখন চলো বাসায় যাওয়া যাক। রিয়া জোরে বলল, কারো কাছে পিস্তল আছে? ওকে আজকে আমি গুলি করে মেরে ফেলবো, আমার সাথে বেইমানি করে। আমি রিয়াকে ধরে পার্কের বাহিরে আনলাম, আর পরী আমার পেছনে পেছনে আসছে। সুমন আর ওই মেয়েটা পড়ে আছে। আসার সময় বলে এসেছি, তোদের না অনেক মানুষ আছে, ওদের বলিস এসে নিয়ে যেতে। পার্ক থেকে বের হতেই পরী বলল, কি হয়েছে রনি? রিয়া কান্না করতে করতে পরীকে জড়িয়ে ধরে বলল,
আপু ও আমাকে ধোকা দিয়েছে, কিভাবে ও এটা করতে পারলো? পরি আমার দিকে ইশারা করে বলল, কি হয়েছে? আমি ধীরে ধীরে সব বললাম। সব শুনে পরি রিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যা, এসব মনে রেখে কোনো লাভ নেই। রিয়া চোখের পানি মুছে বলল, আমি কেন ওর জন্য কান্না করব? তবে ও আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো আপু? পরি বলল, বলেছি তো এসব বাদ দে। দেখ, তোর এখনো প্রেমের বয়স হয় নাই। আমি মনে করি তুই বেঁচে গিয়েছিস। এত অল্প বয়সে তোর বিয়ে হলে ভালো হতো বুঝি। রিয়া বলল, আচ্ছা আপু, আমি এখন বাসায় যাব। পরি বলল, বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু করবি না তো আবার? রিয়া বলল, কি বলো আপু? ও আমাকে ধোকা দিয়েছে, এজন্য কি আমি মারা যাব নাকি? পরি বলল, কয়েকদিন একটু শান্ত থাকবি, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমি আশা করি। আর রনি, রিয়াকে একটু দেখে রেখো, এখন আমাকে যেতে হবে, ওরা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও। পরি আমার কপালে একটা চুমু দিয়ে বলল, রাগ করিও না বেবি, ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ ওকে। পরি চলে যাওয়ার পর আমি রিয়ার পাশে বসে বললাম, আইসক্রিম খাবি? রিয়া কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আছে। আমি আবার বললাম, আইসক্রিম খাবি নাকি তাই বল, আজকে কিন্তু আমি তোকে ফ্রিতে সবকিছু খাওয়াবো। তাও রিয়া কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আছে। আমি এবার বললাম, একটু জোরে কান্না কর, আমিও শুনি। কি আস্তে আস্তে কান্না করিস, আমি তো শুনতেই পাচ্ছি না। আর তোর চোখে পানি কই? রিয়া রেগে গিয়ে আমাকে কিলঘুষি দিতে দিতে বলল, কুত্তা, তুই আমার সাথে মজা করিস? আমি রিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, মানুষের ব্রেকআপ হলে কি কেউ মারা যায়? ও তোকে ধোকা দিয়েছে তো কি হয়েছে? পৃথিবীতে ছেলে কি কম আছে নাকি বল? তুই আগে ভালো করে পড়াশোনা কর, তারপর ভালো একটা ছেলে আমি বের করে দিব। এখন কান্না বন্ধ কর। রিয়া আমার হাত সরিয়ে চোখের পানি মুছে বলল, এখন বাসায় চল। আমি বললাম, আরে বাসায় তো যাব, তার আগে চল আইসক্রিম খাই। রিয়া বলল, তুই কিন্তু টাকা দিবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিব, তোর কোনো চিন্তা করতে হবে না। দোকানের সামনে গিয়ে রিয়া বলল, আমার কিছুই ভালো লাগছে না, আমাকে প্লিজ বাড়িতে নিয়ে চলো। আমি বললাম, এখনই চলে যাবে নাকি? রিয়া বলল, আমি এখনই চলে যাব, আমার আর ভালো লাগছে না। আমি একটা রিক্সা ডেকে রিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রিয়া আমার ঘাড়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। রিক্সা থেকে নেমে আমি আরো বিপদে পড়লাম। রিয়া তো ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে আবার বাসার ভেতরে যেতে হবে, কি আর করার। রিক্সা ভাড়া দিয়ে রিয়াকে কোলে করে ওদের বাসায় নিয়ে যেতে লাগলাম। রিয়াকে ভেতরে নিয়ে যেতেই রিয়ার বাবা মা আমাকে বলল, রিয়ার কি হয়েছে? রিয়াকে বিছানার উপর রেখে আমি আঙ্কেল আন্টিকে সবকিছু বলতে লাগলাম। এসব শুনে রিয়ার বাবা খুব কষ্ট পেলেন। তিনি জানতেন সুমন অনেক ভালো একটা ছেলে, কিন্তু ও যে এসব করবে কেউ হয়তো বিশ্বাস করতে পারে না। রিয়ার মা আমার হাত ধরে বলল, বাবা তুমি সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে যাও, যদি রিয়া উল্টাপাল্টা কিছু করে ফেলে আমি রাতে ওর কাছে থাকবনি। কি আর করার, আন্টি বলেছে যেহেতু থাকতে তো হবেই। আমি একটা চেয়ার নিয়ে রিয়ার পাশে গিয়ে বসলাম। ঘুমন্ত অবস্থায় রিয়াকে অনেকটাই সুন্দর লাগছে। যদি আমার ভাগ্যটা এমন হতো আমার গার্লফ্রেন্ড পরি না হয়ে রিয়া হতো, তাহলে অনেকটাই ভালো হতো। আমি রিয়াকে এতটা পছন্দ করে ফেলেছি যেটা বলার বাহিরে। হঠাৎ রিয়ার চাচি রুমে ঢুকে বলল, কি অবস্থা রনি? আমি বললাম, আপনি এসেছেন, আচ্ছা ভালো হয়েছে। আন্টি বললেন, এখন বলো কি অবস্থা রিয়ার? আমি বললাম, আপনি যদি আমাকে এসব না বলতেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত। আন্টি বললেন, আমি এসব জেনেই তো তোমাকে সবকিছু বলেছি। আমি বললাম, সবকিছু ঠিকঠাক আছে আন্টি, তবে রিয়া একটু পাগলামো করছে। আন্টি বললেন, সেসব ঠিক হয়ে যাবে, তবে আর একটা কথা। আমি বললাম, আন্টি বলেন। আন্টি বললেন, তুমি সন্ধ্যার সময় আমার সাথে দেখা করবে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আমি বললাম, ঠিক আছে আন্টি। আন্টি চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে একটু গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর রবিন কল করলো। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ রবিন বল। রবিন বলল, সবকিছু ঠিকঠাক ছিল তো? আমি বললাম, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তবে রিয়া একটু পাগলামো করছে, এজন্য আন্টি আমাকে রিয়ার পাশে থাকতে বলেছে। রবিন বলল, আমি কি আসবো নাকি? আমি বললাম, না, তার আর কোনো দরকার নেই। রবিন বলল, তোকে একটা বিষয় মনে করিয়ে দিতে কল করলাম। আমি বললাম, হ্যাঁ কি বলবি বল। রবিন বলল, আগামীকাল পরীর জন্মদিন জানিস? আমি বললাম, আমি তো এসব জানি না, তুই কিভাবে জানলি বল। রবিন বলল, আমাকে এসব কথা আমার গার্লফ্রেন্ড বলেছে। আমি বললাম, ঠিক আছে, তোর এসব কথা কাউকে বলতে হবে না, আমি ওকে আমার মতো করে সারপ্রাইজ দিব। রবিন বলল, ঠিক আছে, তবে আমাকেও নিয়ে যাস। আমি বললাম, তোরে একটা সত্যি কথা বলবো রবিন, সেই দিন বলেছিলাম না একটা কথা বলবো, আজকে বলি শোন। রবিন বলল, বল শুনতেছি। আমি বললাম, আমি এখানে যেদিন প্রথম আসি সেই দিন রিয়াকে একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু আমি ওকে এসব বলতে পারি নাই। রিয়াকে আমার এতটাই পছন্দ হয়ে গেছে যে বলার বাহিরে, কিন্তু মাঝপথে পরি এসে সবকিছু গোলমাল করে দিল। এখন কি আর করার, পরীকে যেহেতু কথা দিয়ে ফেলেছি।
রবিন বলল, তুই আমাকে এই কথাটা আরও আগে বললে আমি একটা সমাধান করতে পারতাম। আর আমি মনে মনে এইটুকু অনুমান করতে পেরেছিলাম যে রিয়াকে তুই কিছুটা হলেও পছন্দ করিস। আমি বললাম, থাক বাদ দে এখন এসব কথা। রবিন বলল, তাই ভালো। আবার পরি তো এতটাও খারাপ মেয়ে না। তুই পরীকে চোখ বন্ধ করে বিয়ে কর, আশা করি ও তোকে সুখেই রাখবে। আমি বললাম, হ্যাঁ দেখি কপালে কি আছে। আচ্ছা ফোন রাখি রে। রবিন বলল, ওকে, ভালো থাকিস। ফোন রেখে কিছুক্ষণ রিয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আর এর মাঝে রিয়ার ঘুম ভেঙে গেল। আর ও চোখ খুলে আমাকে দেখেই শোয়া থেকে উঠে গেল। আমার দিকে তাকিয়ে বলল, রনি ভাইয়া তুমি এখানে? আমি বললাম, ভাইয়া বলতে হবে না। আর তোমার মা আমাকে এখানে বসিয়ে রেখেছে, যদি তুমি উল্টাপাল্টা কিছু করে ফেলো। রিয়া বলল, তাই বলে আপনি এখানে এতক্ষণ ধরে বসে আছেন? আমি বললাম, কি আর করব, তোমাকে বসে বসে পাহারা দিচ্ছি। এখন উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, আমাকে আবার বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে। রিয়া বলল, আপনি রান্না করতে পারেন বুঝি? আমি বললাম, একা একটা মানুষ আমি, রান্না তো করতেই হবে নাকি? রিয়া বলল, আমাকে বলতেন, আমি মাঝে মধ্যে রান্না করে দিয়ে আসতাম। আমি বললাম, ও মা তাই বুঝি? এখনো তো মনে হয় ভাত একদিনও বেড়ে নিয়ে খাও নাই। রিয়া হাসি দিয়ে বলল, আপনি এসব জানলেন কিভাবে? আমি বললাম, তোমাকে দেখেই অনুমান করে ফেলেছি। আচ্ছা আমি চলে যাওয়ার পর তুমি আবার? রিয়া বলল, একটা ফালতু ছেলের জন্য আমি নিজের ক্ষতি করব কোন কারণে বলতে পারেন? আমি বললাম, হ্যাঁ এই না হলে কথা। রিয়া বলল, তবে মনকে বুঝাতে পারছি না জানেন, এতদিনের ভালোবাসা, আর ও গোপনে গোপনে এসব করে বেড়ায়। আমি বললাম, তুমি যদি আরো আগে আমাকে তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে বলতে তাহলে এমন হতো না। তুমি তো বলতেই চাও না। ভাগ্য ছিল যে তোমার চাচি সবকিছু জানতো, নইলে তো কাজ হয়ে যেত। রিয়া বলল, আজকে চাচি না থাকলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমি বললাম, এসব কথা বাদ দাও, আমি কি যেতে পারি? রিয়া বলল, হ্যাঁ ভাইয়া আপনি যান, আপনাকে কষ্ট দিয়ে তো আর লাভ নেই। আমি বললাম, একবার বলো ভাইয়া, আরেকবার ডাকো তুই, এর থেকে ভালো দুলাভাই নইলে জামাই বলে ডাকতে পারো। রিয়া বলল, পরি আপুকে ফোন করব নাকি? আমি বললাম, ধুর, তোমার সাথে কথা বলাই সমস্যা, তুমি শুধু পরির ভয় দেখাও। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। আসার সময় আন্টিকে বলে আসছি যেন রিয়ার দিকে একটু নজর রাখে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ পরির বান্ধবীর সাথে দেখা। আমি পরির বান্ধবীকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আপু? পরির বান্ধবী বলল, এই তো ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, এই তো আপু বাসায়। আপনার বাসা কি এই দিকে নাকি? পরির বান্ধবী বলল, আমার বাসা একটু সামনে। আচ্ছা তুমি এখন বাসায় যাও কেমন, আমি আসি। আমি বললাম, আপু একটা কথা বলবো? পরির বান্ধবী আবার দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আপনি তো পরির সাথে সবসময় থাকেন, ও ভালো নাকি খারাপ আমি এটাও জানি না, না জেনেই ওকে ভালোবাসতে শুরু করেছি। কি করব বলেন? ও আমাকে একটুও সময় দেয় নাই যে ওর সম্পর্কে কিছু জানবো। পরির বান্ধবীর হাত চেপে ধরে বললাম, বড় বোনের মতো আপনি কি আমার খারাপ চাইতে পারেন বলেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমাকে আগে ইনকাম করতে হয়, পরে অন্য চিন্তা। যদি আমার সাথে খারাপ কিছু হয় তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আপনি কি চান আপনার ছোট ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক? ওর সম্পর্কে আমাকে একটু হলেও বলেন, আপনি তো সব সময় ওর সাথেই থাকেন। পরির বান্ধবী আমার হাত ছাড়িয়ে বলল, তোমাকে পরির সাথে প্রেম করতে কে বলেছে? আমি বললাম, আমি কি আর ইচ্ছে করে এসব করেছি? জানেন তো ও কেমন। পরির বান্ধবী বলল, ইদানিং শুনেছি পরির প্রেমে নাকি তুমিও পড়েছ। আমি বললাম, কি আর করব বলেন, সবাই যেহেতু বলে ও ভালো একটা মেয়ে। পরির বান্ধবী বলল, দেখো আমি যা বলছি তুমি আবার এসব কাউকে বলবে না, কারণ তুমি আমাকে ছোট ভাইয়ের দোহাই দিলে। কি আর করব, তুমি হয়তো একটা কথা জানো না, পরি প্রেম ছাড়াও ওর বন্ধুদের সাথে অনেকবার রুম ডেটিং করেছে। ওকে এসব বললে ও বলে এসব তো সাধারণ একটা বিষয়, আর তাছাড়া ওরা তো আমাদের বন্ধু, ওর জন্য রুম ডেটিং করা কোনো বিষয় নয়। কিন্তু তুমি এসবে কেন জড়াতে গেলে আমি এটাই বুঝলাম না। তবে আমি যে এসব বলছি তুমি কাউকে কিছু বলবে না কেমন? আমি বললাম, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার ভাষা পাচ্ছি না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরির বান্ধবী বলল, তবে আরেকটা কথা, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিও না, নইলে তুমি সমস্যায় পড়ে যাবে কেমন? আমি বললাম, আমার সবচেয়ে বড় ভুল ওকে হ্যাঁ বলা। এখন আমি কি করব আপু বলেন? পরির বান্ধবী বলল, কি আর করবে, নিজের সমস্যা নিজেকেই মেটাতে হবে। তবে আরেকটা কথা। আমি বললাম, হ্যাঁ আপু বলেন। পরির বান্ধবী বলল, চলো হাঁটতে হাঁটতে বলি। আমি বললাম, হ্যাঁ চলেন, আমার বাসাও সামনে। পরির বান্ধবী বলল, সাইমনকে চিনো তুমি? আমি বললাম, হ্যাঁ সভাপতির ছেলে।
পরীর বান্ধবী বলল, তুমি পরীকে ভালোবাসো বলে ও খুব কষ্ট পেয়েছে, আর ও পরীকেও এসব কথা বলেছে। পরী আবার কারো মনে নাকি কোনো কষ্ট দেয় না, আবার ও তো আমাদের ক্লাসমেট, এজন্য পরী ওকে বলেছে একদিন ওর সাথে থাকতে পারবে, পরে যেন ও ওর রাস্তা থেকে চলে যায়। তবে তুমি যদি ওকে হাতে নাতে ধরতে চাও তাহলে কালকে রাতে যেতে পারো, ওর বাসায় গেলে তুমি ওকে হাতে নাতে ধরতে পারবে। ও আমার বান্ধবী ঠিকই, তবে তোমাকে এসব বলছি কারণ ওর বাবা মায়ের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তাই বলে ও তো তোমার জীবন নষ্ট করতে পারে না। আর তাছাড়া তুমি আমাকে বড় বোন বলেছ। আমি বললাম আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমার কাছে কোনো ভাষা নেই, তবে আপনাকে দাওয়াত দিলাম, আমার বাসায় একদিন যাবেন, আমি নিজ হাতে বিরিয়ানি বানিয়ে আপনাকে খাওয়াবো। পরীর বান্ধবী বলল, তুমি রান্না করতে পারো নাকি? আমি বললাম, জি আপু। পরীর বান্ধবী বলল, তাহলে দেখি একদিন সময় করে যাবনি। আর আমি বারবার বলছি সাবধান, এসব কথা কিন্তু পরীকে বলবে না। আমি বললাম, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আর এসব কথা আমি ওকে বলবো এটা কি আপনার মনে হয়? পরীর বান্ধবী বলল, আচ্ছা তুমি থাকো তাহলে, আমি আসি কেমন? আমি বললাম, আপু আপনার নামটা? পরীর বান্ধবী বলল, অন্য একদিন বলবো কেমন? এই বলে চলে গেল। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। পরী যে এতটা খারাপ আমি আগে জানতাম না, মাথায় যেন কেমন একটা নেশা চেপে গেল। আমাকে অসহায় পেয়ে পরী এটা কি ঠিক কাজ করলো? তবে ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। পরীর বান্ধবীকে যদি আজকে আমি এসব জিজ্ঞেস না করতাম তাহলে আজকে আমার এসব জানা হতো না। একটা দোকানের সামনে গিয়ে 1 প্যাক সিগারেট নিলাম, এসব কখনো খাওয়া হয় নাই, কিন্তু আজকে কেন জানি এসব খেতে মন চাইছে। সিগারেট নিয়ে বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে অল্প কিছু রান্না করলাম। রান্না শেষে ছাদের এক কোনায় বসে একটা সিগারেট ধরিয়ে নিলাম। সিগারেটে টান দিতেই ইচ্ছে মতো কাশতে লাগলাম, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, তাও খাচ্ছি। তবে একটা জিনিস বুঝলাম, আমাকে এখন সবকিছু ছেড়ে দিয়ে টাকার উপর নজর দিতে হবে। এসব পরী রিয়ার পেছনে ঘুরে সময় নষ্ট করলে হবে না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়েদের পেছনে ঘোরা। তবে পরীকে আমি যদি না করতাম যে আমি ওকে ভালোবাসি না তাহলে বেশ ভালোই হতো। মাথায় এখন কাজ করছে না আমি কি করব। তবে এই মুহূর্তে আমি এটা বলতে পারি, পরীকে যে করে হলেও হোক আমাকে আটকাতে হবে। চুপচাপ মাথা নিচু করে একটার পর একটা সিগারেট খাচ্ছি। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, তা তোমাকে তো এর আগে কোনোদিন সিগারেট খেতে দেখি নাই। তাড়াতাড়ি সিগারেট নিচে ফেলে পেছনে তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে বললাম, সরি আন্টি, মাঝে মধ্যে একটু খাওয়া হয়। আন্টি বললেন, আচ্ছা সে জেনে আমার কোনো লাভ নেই, কি করো এখানে? আমি বললাম, কি আর করব আন্টি, এই তো বসে আছি। আন্টি বললেন, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো, পরে আমাকে তুমি ফিরিয়ে দিবে না তো? আমি বললাম, কি যে বলেন আপনি আন্টি, আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন, আর আপনি কিছু বলবেন আমি রাখবো না, এটা কি হতে পারে? আন্টি বললেন, শুনেছি রিয়া আগামী 2-1 দিনের ভেতরে দেশের বাহিরে চলে যাবে। আমি বললাম, আপনি এসব কি বলছেন আন্টি? আন্টি বলল, হ্যাঁ বাবা, তাই শুনলাম। কি করবে বলো, এত অল্প বয়সে ওর সাথে এমন কিছু হবে আমরা কেউ ভাবতেও পারি নাই। আমি বললাম, আমি কি ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো? আন্টি বললেন, না বাবা, তার আর কোনো দরকার নেই, ওর বাবা অসুস্থ, ও চলে গেলে কি হবে তাই চিন্তা করছি। আমি বললাম, আন্টি তাই তো। আন্টি বললেন, তবে ও গেলে আমরা আটকাবো না, রিয়া যাওয়ার আগে আমি কিছু একটা করব। আমি বললাম, কি করবেন আন্টি, জানতে পারি কি? আন্টি বললেন, বলবো, তবে পরে। আর তুমি আমাকে হতাশ করবে না তো আবার? আমি বললাম, আমি আপনাকে কখনো কি হতাশ করেছি আন্টি বলেন? আন্টি বললেন, আমি জানি তুমি কত ভালো একটা ছেলে। আমি বললাম, ধন্যবাদ আন্টি। আন্টি বললেন, আচ্ছা আজকে বিরিয়ানি রান্না করেছি, কিছুক্ষণ পর চলে এসো, ঠিক আছে? আমি বললাম, ওকে আন্টি। আন্টি চলে যাওয়ার পর মনে মনে চিন্তা করছি, আন্টি আমার কাছে কি এমন চাইবে, কিছুই তো মাথায় আসছে না। আর রিয়া বিদেশে চলে যাবে, এর মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। রুমে গিয়ে গোসল করে দিলাম এক ঘুম। একেবারে রাতে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই পরীকে কল দিলাম। পরীকে কল দিলাম এজন্য ও যেন আমাকে কোনো কারণে সন্দেহ না করে। পরী কল ধরে বলল, বলো বেবি, কি খবর তোমার? আমি বললাম, এই তো আমি ভালো আছি, কিন্তু তোমার আশেপাশে কিসের যেন একটা শব্দ ভেসে আসছে। পরী বলল, আর বলো না, ওটা তো একটা বেড়াল। আমি বললাম, ও আচ্ছা তাই বলো, তা কি করো এখন?
পরি বলল, এই তো ঘুম থেকে উঠলাম, আর তোমাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, হ্যাঁ বলো। পরি বলল, বাবা মা আমার বিয়ের কথা বলছে, আর আজকে ছেলে দেখতে গিয়েছে। কি করি বলো তো? মনে মনে বললাম, এটা হলে তো বেশ ভালোই হতো, আমি বেঁচে যেতাম। পরি বলল, কি হলো, কথা বলো না কেন? আমি বললাম, দেখো বাবা মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, আর আমাদের ভালোবাসা তো মাত্র 2 দিনের, তেমন কিছুই হবে না। তোমার বাবা মা যা বলে তাই করো, কেমন? পরি বলল, তুই এখন কোথায় আছিস? আমি বললাম, রেগে গেলা কেন? আমি আবার কি বললাম? পরি বলল, আমাদের ভালোবাসা 2 দিনের, তাই না? তোরে আগে আমি সামনে পাই, পরে দেখ তোর কি অবস্থা করি। আমি বললাম, পরি দেখো, আমি তো তোমাকে এই কথা বলতে চাই নাই। পরি বলল, তুই কি বলবি আমি ভালো করে বুঝতে পেরেছি, তুই এখন আমাদের বাসায় আয়, না হলে তোর খবর আছে। আমি বললাম, কিন্তু পরি। পরি বলল, আমি এত কথা শুনতে চাই না, তোকে আমি যেটা বললাম তাই কর, নইলে আমি তুলে নিয়ে আসবো তোকে। এই কথা বলে পরি ফোনটা কেটে দিল। মনে মনে বললাম, যাক শালা, এ আবার কোন বিপদে পড়লাম। মনে হচ্ছে যেন নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। তাড়াতাড়ি রবিনকে ফোন করে একটা ঠিকানা দিয়ে বললাম ওখানে আসতে। আমি বাসা থেকে বের হয়ে রিয়ার বাসার সামনে চলে গেলাম। কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে রিয়া বলল, কি রে তুই এখানে? আমি বললাম, রিয়া এখন তুই কি করবি? রিয়া বলল, কি আর করব, বসে বসে মুড়ি খাবো। আমি বললাম, আমার সাথে চল। রিয়া বলল, এখন আবার কই নিয়ে যাবি আমাকে? আমি বললাম, আরে চল না। রিয়ার হাত ধরে বাসা থেকে বের করে বললাম, খুব বড় একটা বিপদে পড়ে গেছি। রিয়া বলল, কি হয়েছে বল। আমি বললাম, তোর মুড ঠিক আছে তো? রিয়া বলল, মুড ঠিক করার জন্যই তো আগামীকাল দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছি। আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলিস? রিয়া বলল, কি আর করব, মারা তো আর যেতে পারবো না, এখন তোর কি হয়েছে বল। আমি বললাম, চল সামনে যাই, রবিন আসতেছে। রিয়া বলল, আমার মন মেজাজ এমনিই ভালো নেই, এর ভেতরে তুই আবার আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসলি। আমি বললাম, তা মন মেজাজ ভালো করতে হলে কি গালে চুমু দিতে হবে? রিয়া বলল, তোর সেই সাহস থাকলে দে দেখি। আমি বললাম, সাহস তো আছেই, কিন্তু ভয় করে। রিয়া বলল, তুই যে কেমন ভীতু তা আমার থেকে আর কেউ ভালো জানে না। আমি বললাম, হ্যাঁ তোকে বলেছে। রিয়া বলল, আচ্ছা এখন বল পরীর কি খবর? আমি বললাম, ও আমার 12টা বাজিয়ে দিয়েছে, তুই আমাকে বাঁচা। রিয়া বলল, কি হয়েছে বলবি তো? আমি বললাম, আগে রবিন আসুক পরে বলছি। আমি আর রিয়া নির্জন একটা মাঠে চলে গেলাম। দেখতে দেখতে রবিনও চলে আসলো। রবিন আসার পর বলল, কি রে তুই তো দেখি আজকে রিয়াকে এখানেও নিয়ে আসলি। রিয়া রবিনের দিকে তাকিয়ে বলল, আপনি মিয়া দুলাভাইয়ের নামে কলঙ্ক, শালির কি হয়েছে না হয়েছে একটু খোঁজ খবরও নেন না। রবিন রিয়ার মাথায় হাত দিয়ে বলল, তুই তো জানিস তোর বোন আমাকে কেমন প্যারা দেয়, সব সময় ওকে নিয়ে পড়ে থাকি। তাছাড়া তুই প্রেম করিস সুমনের সাথে, কোনো একদিন কি আমাকে বলেছিস যে দুলাভাই ছেলেটা ভালো নাকি মন্দ? এবার আমি বললাম, তোদের কথা রাখতো বেডা, এখন আমি কি বলিস শোন। রবিন আমার কাছে এসে বলল, তোর জন্যই তো এখানে আসা, কি হয়েছে বল। আমি এক এক করে পরীর বান্ধবীর বলা সব কথাগুলো বললাম। সব শুনে রিয়া হাসতে হাসতে বলল, ভালোই হয়েছে, অন্যের খাওয়া সম্পত্তি এখন আপনি খাবেন। আমি চোখ বড় করে রিয়ার দিকে তাকিয়ে বললাম, তুই চুপ থাকতো, কাটা গায়ে নুনের ছিটা দিস না। এখন রবিন বল আমি কি করব? রবিন বলল, তুই তাহলে পরীর সাথে সম্পর্ক শেষ করতে চাস তাই তো? আমি বললাম, শেষ করতে চাই মানে ওর মুখটাও আমি আর দেখতে চাই না। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, তুই পরীকে ফোন করে এখানে আসতে বল। আমি বললাম, ও তো কিছুক্ষণ আগে আমাকে হুমকি দিয়ে বলল ওর বাসায় যেতে। রিয়া আমার ফোন নিয়ে বলল, ওর কত বড় কলিজা হয়েছে আমিও দেখব, ফোন করে এখানে আসতে বলেন, আমি পরে ওর সাথে দরকার হলে কথা বলবো। রবিন আর রিয়ার জোরাজোরির কারণে পরীর নাম্বারে কল দিলাম। পরী ফোন ধরে বলল, আর কতক্ষণ লাগবে তোর এখানে আসতে? আমি বললাম, দেখো আমার একটু সমস্যা হয়ে গেছে, আমি এখন আসতে পারবো না, তোমাদের বাড়ির পেছনে যেই একটা মাঠ আছে না ওখানে আসো, রবিন আর আমি দাঁড়িয়ে আছি। পরী বলল, তুই ওখানে দাঁড়িয়ে থাক, যদি আমি এসে না পাই তাহলে তোর কি অবস্থা করি আজকে শুধু দেখ। আমি ফোন রেখে দিয়ে রবিনকে বললাম, দেখ আমাকে কিভাবে হুমকি দেয়। রবিন বলল, আচ্ছা আমি আজকে এখানে সবকিছু মিটমাট করে দিব, তুই কোনো চিন্তা করিস না। আমি বললাম, হ্যাঁ বুঝলাম, এখন রিয়ার বিষয়ে কিছু জানিস? রবিন বলল, কি? আমি বললাম, তোর শালিকে জিজ্ঞেস কর। রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার সম্পর্কে আবার নতুন করে কি জানবে ও? আমি বললাম, তুই যে কালকে বিদেশে চলে যাবি এটা বল। রবিন তো বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে বলল, রনি যা বলল তা কি সত্যি কথা? রিয়া কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, এছাড়া আমার কোনো উপায় ছিল না।
এজন্য দেশের বাহিরে চলে যাব। এখানে পড়ে থেকে তো ওর জন্য কষ্ট পেয়ে মারা যেতে পারবো না। রবিন বলল, তাই বলে রিয়া? রিয়া বলল, রবিন ভাইয়া, এই নিয়ে প্লিজ কোনো কথা বলবেন না, আমার খুব খারাপ লাগে। রিয়াকে আর রবিন এই বিষয়ে কোনো প্রশ্ন করে নাই, তবে টুকটাক বিষয়ে আমরা কথা বলতে লাগলাম। আর হঠাৎ করে পরি এসে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? রবিন এবার বলল, আরে পরি দাঁড়াও, ওকে মারলে তুমি বিপদে পড়ে যাবে। তুমি রনিকে চিনো না, ও গোয়েন্দা সংস্থায় কাজ করে, আর তুমি ওর সাথে প্রেম করবে, ও কিছু জানবে না, এটা কিভাবে হয়? তুমি যে নিজের বন্ধুদের সাথে রুম শেয়ার করো তার সবকিছু রনি জানে। আর কালকে যে তুমি সাইমনকে তোমার বাসায় দাওয়াত দিলে এবং কি কারণে দাওয়াত দিলে সবকিছু জানে। আর ও সবকিছু জানবেই বা না কেন? ও নিজেও তো একজন গোয়েন্দা। রবিনের কথা শুনে পরি 2 হাত পেছনে চলে গেল, আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। আমি পরীর দিকে তাকিয়ে বললাম, তুমি হয়তো সবার মনের সাথে খেলতে পারো, কিন্তু আমার সাথে নয়। আমি জানি তুমি সারাদিন কি কি করে বেড়াও, কোথায় যাও আর না যাও। ভেবেছিলাম তোমাকে ফাঁদে ফেলে আটকাবো, কিন্তু তুমি তো একটা মেয়ে, তোমার জীবন নষ্ট করে আমার কোনো লাভ নেই। এজন্য তোমাকে আমি একটা সুযোগ দিলাম, সময় থাকতে ভালো হয়ে যাও, আর আমার পেছনে একদম যেন না দেখি। পকেট থেকে পিস্তলটা বের করে পরীর সামনে ধরে বললাম, এটা কি জানো তো? এটা আমি মাঝে মধ্যে ব্যবহার করি, আর আমি চাই না এটা তোমার উপর আমাকে ব্যবহার করতে হোক। পরি কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে কাঁপছে। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, আমি কি বলেছি তোমার কানে যায় নাই, নাকি আমাকে হাত ব্যবহার করে সবকিছু দেখাতে হবে? পরি এবার মাথা নিচু করে বলল, সরি, তবে একটা কথা, তুমি এসব কিভাবে জানলে? আমি বললাম, তুমি যাদের সাথে এসব করেছো তাদের ফোনে তোমার ভিডিও আছে, তবে এখন তুমি কি করবে সেটা তোমার ইচ্ছে। আমি যেন দ্বিতীয়বার তোমাকে আমার সামনে না দেখি। রবিন বা রিয়ার কোনো ক্ষতি যদি করার চেষ্টা করো তাহলে তোমার বংশ আমি নির্বংশ করে দিব, এটা মনে রেখো। এখন আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখটাও দেখতে চাই না। পরি বলল, কিন্তু? আমি বললাম, এই মেয়ে, আমি তোকে যেতে বলেছি না? পরি মাথা নিচু করে চুপচাপ চলে গেল। পরি যাওয়ার পর রবিন আমাকে জড়িয়ে ধরে বলল, তুই তো দেখি আমার থেকেও সুন্দর অভিনয় করলি, তোকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। আমি হাসি দিয়ে বললাম, তুই যেহেতু বলেছিস আমি একজন গোয়েন্দা, এজন্য একটু বেশি করে অভিনয় করলাম, কিন্তু পরি যদি আবার সবকিছু জেনে যায়? রবিন বলল, আরে এত চিন্তা করিস না, কিছুই হবে না। আচ্ছা, তুই রিয়াকে নিয়ে এখন বাসায় যা। রিয়া, আমি গেলাম তাহলে। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে দুলাভাই, আল্লাহ হাফেজ, আর কালকে রাতে কিন্তু আসবেন, কথাটা যেন মনে থাকে। রবিন দেখতে দেখতে আমাদের সামনে থেকে চলে গেল। রবিন যাওয়ার পর রিয়া বলল, এই আপনি পিস্তল পেলেন কোথায় থেকে? আমি বললাম, জীবনে চলার পথে কত ধরনের বিপদের মুখোমুখি হতে হয় জানো তুমি, এজন্য এটা রেখেছি। রিয়া বলল, তবে আজকে বলতে হবে, আপনি যে একটা অভিনয় করলেন সত্যি এর কোনো তুলনা হয় না। পরি আপু তো ভয় পেয়ে চলেই গেল। আমি বললাম, পরীর হাত থেকে বেঁচে গেলাম এটা বলো। রিয়া বলল, সে তো বেঁচে গেছেন, তবে আমার যে আজকে হাঁটতে কষ্ট হচ্ছে। আমি বললাম, কেন, বিকালে কিছু খাও নাই? রিয়া বলল, আরে না, খাওয়ার সময় কি পেয়েছি, আপনি তো জোর করে ধরে নিয়ে এলেন। আমি বললাম, আচ্ছা আমি কোলে নিব কি তাহলে? রিয়া বলল, আপনার সেই সাহস আছে বলে আমার তো মনে হয় না। আমি সাথে সাথে রিয়ার একটা হাত ধরে টান দিয়ে কোলে নিয়ে নিলাম রিয়াকে। আজকে তো আমার পথে কেউ নেই, পরীকে তো বিদায় করে দিলাম, যদি একটা সুযোগ পায় আবার নতুন করে তাহলে তো ভালোই হয়। রিয়া শুধু অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি সামনে হাঁটতে হাঁটতে বললাম, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রিয়া বলল, ভাবছি ভীতু একটা ছেলের হঠাৎ করে এত সাহস কি করে হলো। আমি বললাম, সাহস তো আমার অনেক আছে, তবে আমি এসব কাউকে দেখাই না। আজকে মনে হয় তুমি গোসল করো নাই, তোমার শরীর থেকে কেমন জানি গন্ধ করছে। রিয়া আমার মুখে ছোট করে একটা চড় দিয়ে বলল, মিথ্যা কথা বলেন কেন? আপনি আমাকে নিয়ে আসার কিছুক্ষণ আগে গোসল করে আসলাম। আমি রিয়ার কথা শুনে হাসি দিয়ে বললাম, ও মা, তাই নাকি? তবে কেন জানি? রিয়া বলল, আপনি আমাকে নিচে নামান তো। আমি বললাম, চুপ করো, এত কথা বলো কেন? তোমার নাকি হাঁটতে কষ্ট হচ্ছে, এজন্যই তো কোলে নিলাম। রিয়া আর কোনো কথা বলল না, চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে আছে। রিয়ার বাসার সামনে গিয়ে কলিং বেল দিতে রিয়ার চাচি এসে দরজা খুলে দিল। আমি আন্টির সামনে রিয়াকে নামিয়ে দিয়ে বললাম, আসলে ওর হাঁটতে কষ্ট হচ্ছিল, এজন্য কোলে করে নিয়ে আসলাম। এই কথা বলে কোনো মতে রিয়াকে রেখে ওদের বাসা থেকে বের হয়ে আসলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর চিন্তা করছি, যদি এমন হতো রিয়া বিদেশে না গিয়ে আমাকে বিয়ে করত, তাহলে কতই না ভালো হতো। ইস, আমার পরীর সাথে প্রেম না হয়ে যদি রিয়ার সাথে হতো, তাহলে আমি নিজেকে কতটাই না সুখী মনে করতাম। বাসায় গিয়ে হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রিয়ার ডাকে উঠলাম।
ওর কাগজপত্র নিয়ে এদিক সেদিক দৌড়াতে দৌড়াতে প্রায় রাত হয়ে গেল। আজকে রিয়া দেশের বাহিরে চলে যাবে ভাবতেই মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে। বাসায় এসে মাত্র বিছানার সাথে শরীর লাগালাম, তখন বাহির থেকে আন্টি বলল, রনি বাহিরে এসো তো, আমার সাথে তোমাকে একটু রিয়াদের বাসায় যেতে হবে, ও তো আবার কিছুক্ষণ পর চলে যাবে। আমি দরজা খুলে বললাম, হ্যাঁ চলেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আন্টি বলল, আমি কালকে কি বলেছিলাম মনে আছে তো? আমি বললাম, হ্যাঁ আন্টি মনে আছে, কিন্তু কেন এই কথা বললেন এটাই তো বুঝলাম না। আন্টি বললেন, আগে রিয়াদের বাসায় চলো, তারপর তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। রিয়াদের বাসায় গিয়ে দেখি রিয়ার বাবা মা বসে আছে। আমাকে দেখে রিয়ার বাবা রিয়াকে ডাক দিল। এবার রিয়ার চাচি বলা শুরু করলো, রিয়া তুই আজকে দেশ ছেড়ে চলে যাবি, তবে যাওয়ার আগে তোর বাবা মাকে দেখার জন্য একটা মানুষ লাগবে। কখন আবার তোর বাবার কি হয় কেউ জানে না। আর রিয়ার চাচি বলা শুরু করলো, রিয়া তুই আজকে দেশ ছেড়ে চলে যাবি, তবে যাওয়ার আগে তোর বাবা মাকে দেখার জন্য একটা মানুষ লাগবে। কখন আবার তোর বাবার কি হয় কেউ জানে না। আর তোর বাবা সবসময় চাইতেন মরার আগে তার মেয়ের বিয়ে দেখে যাবেন। এজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রিয়া তুই চলে যাওয়ার আগে তোকে আমি বিয়ে দিব, তবে আমি সবকিছু ঠিকঠাক করে ফেলেছি। রিয়া এখন শুধু তোর মতামত বাকি আছে। তোর বাবা মায়ের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। রিয়া অবাক হয়ে বলল, এখন আমি দেশ ছেড়ে চলে যাব, আবার তোমরা নতুন করে কি শুরু করলে? আন্টি বললেন, দেখ রিয়া তুই চলে যাবি ঠিকই, কিন্তু তোর বাবা মাকে কে দেখে রাখবে এটা বল, এজন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রিয়া বলল, কিন্তু চাচি আম্মা ছেলেটাকে? এবার আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছেলেটা আর কেউ না, আমাদের বাসার রনি, আর ওকে তো তুই খুব ভালো করেই চিনিস। আন্টির কথা শুনে আমি চোখ বড় করে আন্টির দিকে তাকালাম। আন্টি আমার তাকানো দেখে বলল, এভাবে তাকিয়ে কি দেখো? আমি বলেছিলাম না আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি নিজ মুখে বলেছো আমাকে হতাশ করবে না, আর আমি জানি আজকেও তুমি আমাকে হতাশ করবে না। আমি এটাও জানি রিয়াকে তুমি মনে মনে অনেকটাই পছন্দ করো, কিন্তু কখনো বলতে পারো নাই। সেই দিন তুমি রবিনের সাথে কি কি কথা বলেছিলে সবগুলো আমার শোনা হয় নাই, তবে রিয়াকে যে তুমি পছন্দ করো এটা আমার শোনা হয়েছিল। আন্টির কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। মনে মনে বললাম, এখন আবার কোন কাহিনী আন্টি করতে চাইছে? এবার আন্টি রিয়ার দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ পর তুই চলে যাবি, এই দেখ কাজীও চলে এসেছে, তাড়াতাড়ি বল কি করবি। দেখ রনি ছেলেটা খুব ভালো, তোকে কখনো ঠকাবে না, এখন শুধু তোর মত জানতে চেয়েছি। এবার রিয়ার বাবা ওকে বলল, মারে তুই তো চলে যাবি, আমাদের দেখার মতো তো কেউ থাকবে না, তাছাড়া তোর চাচি ভালো সিদ্ধান্ত নিয়েছে, আর বিশেষ করে ছেলেটা তো আমাদের চেনা জানাই। রিয়া আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল, তোমরা যা ইচ্ছা তাই করো, তবে আমি দেশের বাহিরে যাব আজকেই। রিয়ার চাচি বলল, সে তুই যা, পরে তুই প্রতিষ্ঠিত হয়ে এসে জামাইয়ের সাথে দেখা করিস। কাজী সাহেব আপনি তাড়াতাড়ি এখন ওদের বিয়ে পড়ান। কাজী আন্টির কথা মতো তাই করতে লাগলো। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মনে মনে বললাম, যা হচ্ছে বেশ ভালোই হচ্ছে, তবে বিয়ের পর আমি রিয়াকে কাছে পাবো না, এটা অনেকটা দুঃখের বিষয়। কাজী যখন রিয়াকে কবুল বলতে বলল, তখন রিয়া আমার দিকে একবার তাকিয়ে কবুল বলে দিল। আমি মনে মনে বললাম, বউ যেহেতু পেয়েছি একদিন হলেও তো কাছে পাবো, আর তাছাড়া ও আমার কাছে একজন মানুষ। রিয়াকে বিয়ে করাটা আমার ভাগ্যের বিষয়। আমিও কাজীর কথা মতো কবুল বলে দিলাম। আমাদের বিয়ে শেষে রিয়া বলল, আমাকে এখনই যেতে হবে, আমার কাছে বেশি সময় নেই। আমি রিয়ার সুটকেস নিয়ে বাসা থেকে বের হলাম। আগে থেকে গাড়ি দাঁড়ানো ছিল, সরাসরি গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আমার সাথে রিয়া একটাও কথা বলে নাই, তবে ও যেন একটা ঘোরের মাঝে আছে, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। রিয়া আমার পাশে বসেছে ঠিকই, কিন্তু আমরা কারো দিকে লজ্জায় তাকাতে পারছি না। আমাদের ধারণার বাহিরে ছিল যে আজকে রিয়া আর আমার বিয়ে হঠাৎ করেই হয়ে যাবে। রিয়া কেন, আমিও এই বিষয়ে কল্পনাও করতে পারি নাই। তবে রিয়াকে আমি পছন্দ করতাম এই হিসাবে ভালোই হয়েছে, কিন্তু ও যে আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, ওর সাথে একটা কথাও বলতে পারছি না। মনটা কেমন জানি ছটফট করছে। রিয়াকে কাছে পেয়েও মনে হচ্ছে যেন হারিয়ে ফেলছি। গাইস তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি জানি আমি রিয়ার সাথে এখন কোনো কথা বলতে পারবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়ার হাতে চেপে দিয়ে শুধু বললাম, প্রতিটা মিনিট প্রতিটা সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। মানুষ বিয়ে তো আর এতগুলো করতে পারে না,
দেখো আমার কি কপাল, নিজের বউকে কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি। হয়তো আমার জীবনটাই এমন, যাকে কাছে পাই তাকেই খুব শীঘ্রই হারিয়ে ফেলি। রিয়া কোনো কথা বলল না, শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখলো। গাড়ি থেকে নেমে রিয়াকে নিয়ে সামনে হাঁটতে লাগলাম। যতটা সামনে যাচ্ছি ততই যেন বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে কাঁপাকাঁপি করছে। রিয়া ভেতরে যাওয়ার সময় আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। এটা দেখে মনটা আমার খুব খারাপ হয়ে গেল। দেখতে দেখতে রিয়া ভেতরে চলে গেল। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কিছুক্ষণের মায়ে পড়ে যেন কলিজাটা আমার ফেটে যাচ্ছে, চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দিস। তাছাড়া আমার কিছু করার ছিল না রে। দেখ, রিয়া একদিন না একদিন ফিরে আসবে, তখন তো তুই ওকে বউ বলে ডাকতে পারবি। দেখিস ও তখন শুধু তোর জন্য ফিরে আসবে। আমি তোর জন্য রিয়ার মনের ভেতরে ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আমি চোখের পানি মুছে বললাম, আমি রিয়ার জন্য অবশ্যই অপেক্ষা করব। তবে আন্টি, সত্যি একটা কথা কি, রিয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু রিয়াকে বিয়ে তো করলাম, তবে কাছে পেলাম না। রিয়ার আম্মু আমার পাশে দাঁড়িয়ে বলল, আমরা কি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা? আমি দাঁড়িয়ে রিয়ার বাবা মায়ের পায়ে সালাম করে বললাম, আপনারা কোনো অন্যায় করেন নাই, এটা আমার ভাগ্যে লেখা ছিল। গাড়িতে বসে বাসার দিকে রওনা দিলাম। এবার আন্টি আমাকে বলল, বাবা একটা কথা বলবো? আমি বললাম, বলেন, আদেশ করব। আজকে থেকে তো আপনারা আমার কাছের কেউ হয়ে গেলেন। চাচি শাশুড়ি হাসি দিয়ে বলল, বাবা, সে তো হয়েই গেলাম, তবে আমি চাইছি তুমি কিছু একটা করো। আমি বললাম, হ্যাঁ, দেখি কি করা যায়। শ্বশুর আব্বা বলল, জামাই বাবা, তুমি আজকে থেকে আমাদের বাসায় থাকবে, এত বড় একটা বাসা আমাদের। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায়, তোমার শাশুড়ি আমাকে একা হাসপাতালে নিয়ে যেতে পারবে না। আমি মাথা নিচু করে বললাম, শ্বশুর আব্বা, আমি ঘর জামাই থাকতে চাই না, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এবার রিয়ার চাচি বলল, দেখো বাবা, তোমাকে বলছি না রিয়ার বাসায় থাকতে, কিন্তু তোমার শ্বশুর অসুস্থ, আর তাছাড়া তুমি ছাড়া ওনাদের কেউ নেই। তুমি যদি বলো বাসাটা তোমার নামে লিখে দিবে। তাদের একটা মাত্র মেয়ে, আর তুমি আমাদের একমাত্র মেয়ের জামাই। আমি এবার বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে আমি নিজের ইচ্ছে মতো চলবো, আমাকে কেউ। আমার শ্বশুর আমাকে থামিয়ে বলল, তোমার মন যা চাই তাই করবে, আমরা জানি তুমি কখনো খারাপ কিছু করবে না। বাসার সামনে নেমে বললাম, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি আমার বাসায় চলে যাই, সকালে সবকিছু নিয়ে চলে আসব। এই কথা বলে আমি আমার বাসায় চলে গেলাম। রিয়ার চাচি শুধু বলল, একসময় তুমি ছিলে আমাদের বাসার ভাড়াটিয়া, আর এখন আমাদের ঘরের জামাই হয়ে গেলে, তবে তুমি অনেক ভালো একটা ছেলে, এটা আমি জানি। আমি বললাম, এমন করে বলবেন না, আর তাছাড়া হঠাৎ করে এসব হয়ে যাবে আমি নিজেও জানি না। কথা বলতে বলতে বাসায় এসে গেলাম। বাসায় এসেই মাথা বিছানার সাথে লাগিয়ে ঘুম দিলাম। এমনিই অনেক রাত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে রবিনকে কল দিলাম, কিন্তু শালা ফোন রিসিভ করছে না। 3-4 বার কল দেওয়ার পর ফোন ধরলো, আর ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি রে, এত সকাল সকাল ফোন দিলি কেন? আমাকে কি তুই ঘুমাতে দিবি না? আমি বললাম, তোর জন্য কি এখনো সকাল আছে নাকি? অলরেডি 9টা বেজে গেছে। রবিন বলল, 9টা বাজে তো কি হয়েছে, আমার কি কোনো কাজ আছে বেডা? আমি বললাম, এত কথা শোনার জন্য তোকে আমি ফোন করি নাই, তুই ফ্রেশ হয়ে আমার বাসায় আয়, কিছু দরকারি কাজ আছে। রবিন বলল, তোর আবার কি হয়েছে? আমি বললাম, তোকে যেটা বললাম সেটা কর, এত কথা বলিস না তো। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, আর একটু ঘুমিয়ে নেই, পরে আসছি। আমি বললাম, তোকে বলেছি তুই ফ্রেশ হয়ে আয়। রবিন বলল, মাঝে মধ্যে যে তোর কি হয় এটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে লাগলাম, আর চিন্তা করছি বিয়ে তো করে ফেললাম, মাগার বউ তো আর কাছে নাই। আচ্ছা, রিয়া কি আমার জন্য ফিরে আসবে? হয়তো আসবে, আবার যদি না আসে, না, রিয়া অবশ্যই ফিরে আসবে, আমার জন্য হলেও আসবে। স্যার, আপনি কি ফ্রি আছেন নাকি? পেছনে তাকিয়ে দেখি মিতু আসছে। আমি মিতুকে দেখে বললাম, কি ব্যাপার, এত সকাল সকাল তুমি এখানে আসলে যে? মিতু বলল, এছাড়া কি করব বলেন, আপনি তো আমাকে এখন আর পড়াতে যান না। আমি বললাম, দেখো মিতু, আমি একটু সমস্যায় পড়েছি। মিতু বলল, সে কি সমস্যা তা আমি জানি না, তবে আপু বলল আপনি নাকি আমার আপুর সাথে ব্রেকআপ করেছেন, কেন এমনটা করলেন জানতে পারি? আমি বললাম, দেখো মিতু, পরি হয়তো তোমার বোন হতে পারে, কিন্তু ওর সম্পর্কে তুমি ভালো করে কিছুই জানো না। আমি ওর সাথে একদিন ছিলাম, আর আমি জানি তোমার বোন কেমন মেয়ে, এজন্য ব্রেকআপ করেছি। হঠাৎ করে পরি বলল, আমি যদি এতই খারাপ হতাম তাহলে আগে আমাকে হ্যাঁ বললেন কেন? আমি চোখ তুলে পরির দিকে তাকিয়ে বললাম, তোমরা দুই বোন সকাল সকাল এখানে এসেছো, আর পরি, আমি তোমাকে বলেছি না আমি যেন তোমাকে দ্বিতীয়বার আমার সামনে না দেখি? পরি আমার পাশে দাঁড়িয়ে বলল, কি করব বলেন, প্রথম কারোর সাথে প্রেম করেছিলাম, সেও আমাকে ফিরিয়ে দিল। আমি বললাম, তুমি প্রেম করবে আমার সাথে, আর রুম শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে,
তুমি কি এখন এটা চাও আমি তোমার ছোট বোনের সামনে তোমার গোপন কথা সবগুলো ফাঁস করে দেই? এবার পরি বলল, তুমি খুব চালাক একটা ছেলে। আমি জানি তুমি কোনো গোয়েন্দা না, আর এটাও জানি এসব কথা তোমাকে আমার বান্ধবী বলেছে। তবে হ্যাঁ, ও যা বলেছে সব সত্যি কথা। ভেবেছিলাম বিয়ের পর ভালো হয়ে যাব, কিন্তু তার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল। আমি বললাম, দেখো পরি, আমি চাই তুমি আমাকে কখনো বিরক্ত করো না। আমি একজন বিবাহিত পুরুষ, আর এজন্য বলছি তুমি আমার কাছ থেকে দূরে থাকো। পরি বলল, মিথ্যা কথা তো অনেক বলতে পারেন দেখি, আর কত মিথ্যা বলবেন? আমি ফোনটা বের করে আমার আর রিয়ার বিয়ের ম্যারিড সার্টিফিকেট দেখিয়ে বললাম, এখন তো বিশ্বাস হয়েছে? পরি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দেখো পরি, সবকিছু তো তোমাকে বলেছি আমি। আর আমি আগে থেকেই রিয়াকে পছন্দ করতাম, কিন্তু তোমার কারণে ওর সাথে আমার প্রেম হয়ে ওঠে নাই। ওই কথায় আছে না, যার ভাগ্যে যেটা লেখা থাকে সে সেটাই পায়। আর আমি জানি ভালোবাসা সত্যি হলে কেউ আর পথে বাধা দিতে পারে না। এবার পরি আমার দিকে পিস্তল তাক করে বলল, আমি জানি তোকে আমি পাবো না, কিন্তু আমি পাবো না তো কি হয়েছে? তোকেও আমি অন্য কারো হতে দিব না। তোকে খুন করে দরকার হলে আমি জেলে যাব, তাও তোকে আমি অন্য কারো হতে দিব না। মিতু আমার সামনে দাঁড়িয়ে বলল, মারতে হলে আমাকে আগে মার আপু। আর স্যার খারাপ কথা কি বলেছে? সেই দিন আমি তোর পক্ষ নিয়েছিলাম, ভেবেছিলাম তুই অনেক ভালো, কিন্তু তুই যে এসব করে বেড়াস কে জানে। কি আর বলবো, তুই আমার নিজের বোন। তুই যদি এতই ভালো হতি তাহলে আমি তোর ভালোবাসা এনে দিতাম, কিন্তু তুই অন্য কারোর সাথে। ছি। দেখ আপু, আমি এসব বলতে পারবো না। আমার স্যার এখন আমার বান্ধবী রিয়ার হাজবেন্ড, আবার তিনি আমাকেও পড়ায়। আমি বেঁচে থাকতে স্যারকে কিছুই হতে দিব না, কারণ আমি যে আমার স্যারকে কথা দিয়েছি। প্লিজ তুই এখান থেকে চলে যা। পরি পিস্তল নামিয়ে বলল, আমার বোনের জন্য বেঁচে গেলি, যা তোকে ছেড়ে দিলাম। কপালে যা নাই তা বললে তো আর আসবে না। ভালো থাকিস। পরি ছাদ থেকে নেমে চলে যাচ্ছে। আমি পেছন থেকে বললাম, জানো পরি, ভালো মানুষের অনেক দাম। তুমি শুধু নিজেকে পরিবর্তন করে দেখো। তোমাকে ছেলেদের পেছনে ঘুরতে হবে না, বরং ছেলেরাই তোমার পেছনে ঘুরবে। পরি কোনো উত্তর বা প্রশ্ন না করেই চলে গেল। আমি মিতুকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি যদি না থাকতে। মিতু বলল, আরে স্যার, আমি বলেছিলাম না আমি থাকতে আপনার কিছুই হতে দিব না? তবে আপনি কি সত্যি? আমি বললাম, হ্যাঁ, আমি সত্যি রিয়াকে বিয়ে করেছি। মিতু বলল, তাহলে আপনি একা কেন? রিয়া কোথায়? আমি মন খারাপ করে বললাম, ও কালকেই দেশ ছেড়ে চলে গেছে, আর কালকে রাতেই আমাদের বিয়ে হয়েছিল। মিতু বলল, কি বলেন এসব? আমি বললাম, হ্যাঁ, যা বললাম সব সত্যি কথা। রিয়ার যে ছেলের সাথে সম্পর্ক ছিল ও বেইমানি করেছে। এসব সহ্য করতে না পেরে ও বিদেশে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তখন ওর চাচি বলল, বিদেশে যাবি তো যা, তবে যাওয়ার আগে বিয়ে করেই যা। এরপর আর কি, আমাদের বিয়ে হয়ে গেল। মিতু বলল, আপনি কি রিয়াকে পছন্দ করেন? আমি বললাম, আমি এই জায়গায় প্রথম যেদিন এসেছি সেই দিনই রিয়ার প্রেমে পড়েছি, কিন্তু কখনো ওকে বলতে পারি নাই। আর তোমার বোন তো আমার সাথে জোর করেছে। তবে একটু একটু আমিও ওকে পছন্দ করতে শুরু করি। তখন পরীর বান্ধবীর সাথে আমার দেখা হয়, আর তার কাছ থেকে আমি সবকিছু জেনে ফেলি। মিতু বলল, আসলে আমি যদি জানতাম আমার আপু এমন, তাহলে কখনোই আমার আপুকে ভালোবাসতে বলতাম না। আমি বললাম, থাক, এসব কথা এখন বাদ দাও। এখন বলো তোমার কি খবর? মিতু বলল, আপনি তো আর আমাদের বাসায় পড়াতে যাবেন না, কালকে থেকে আমি আসব আপনার বাসায়। আমি বললাম, তাহলে তো ভালোই হবে, রিয়ার বান্ধবীদের সাথে তোমাকেও পড়াতে পারবো। তবে আমি এখন রিয়ার বাসায় চলে যাব। ওনারা খুব জোরাজোরি করে বলল, এত বড় একটা বাসা আমার শ্বশুরের, আর আমি এখানে থাকবো এটা কি করে হয়? এজন্য যাওয়া লাগবে আর কি। মিতু বলল, ঠিকই তো বলেছে। আমি বললাম, হ্যাঁ, এজন্যই যাব। মিতু বলল, সাহায্য করা লাগবে নাকি? আমি বললাম, না, তার কোনো দরকার নেই, একটু পরে রবিন আসবে। মিতু বলল, তাহলে আমি গেলাম স্যার। আমি বললাম, ঠিক আছে, তুমি ভালো থেকো। দেখতে দেখতে মিতুও চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর রবিন এসে বলল, কিরে, তুই কি ঘুমাস? আমি শোয়া থেকে উঠে বললাম, তোরে সেই কখন বলেছি আসতে, আর তোর এখন আসার সময় হয়েছে শালা। রবিন বলল, আরে এত কথা বলিস না তো, কি হয়েছে এখন তাই বল। আমি এক এক করে কালকে রাতের সব কাহিনী বললাম। রবিন সব শুনে বলল, তাহলে তো বেশ ভালোই হয়েছে। আমি বললাম, ভালো তো হয়েছে ঠিকই, কিন্তু এখন তো আমার কাছে আমার বউ নেই। আজকে আমার বাসর রাত ছিল, আর দেখ আমার কি কপাল। রবিন বলল, একটা পুতুল এনে দিব কি আজকে রাতের জন্য? আমি চোখ বড় করে বললাম, তুই আমার সাথে মজা করিস? রবিন বলল, থাক, বাদ দে। আর রিয়ার হয়তো মন খারাপ, এজন্যই চলে গেছে। তুই কোনো চিন্তা করিস না, ও নিশ্চয়ই ফিরে আসবে। তবে তার আগে তুই প্রতিষ্ঠিত হয়ে নে, তাহলে ও অনেক অনেক খুশি হবে। আমি বললাম, কি করব আমি এটাই তো চিন্তা করছি। রবিন বলল, আমি তোকে একটা আইডিয়া দিব। আমি বললাম, সবকিছুই তো তোর উপর, তোকে বলেছি কিছু একটা করে দিতে।
রবিন বলল, দেখ, চাকরি করার দরকার নেই, তুই ব্যবসা কর। আমি বললাম, এত টাকা আমাকে কে দিবে বল? রবিন বলল, আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে, ওটা নাকি কোনো কারণে বিক্রি করে দিবে, আর আমি ভাবছি ওটা আমি কিনে নিব। তাছাড়া আমার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে, আমি 4/3 টাকা দিব, বাকি 1 ভাগ টাকা তুই দিবি। আর রেস্টুরেন্টের সমস্ত দায়িত্ব থাকবে তোর উপর, তুই ওইটার দেখাশোনা করবি। যখন তোর টাকা হবে তখন তুই আমাকে সব টাকা দিয়ে পুরো রেস্টুরেন্ট কিনে নিবি। কি বলিস, বুদ্ধিটা কেমন? আমি রবিনকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার আপন ভাই না হয়েও আমার জন্য এত কিছু করছিস, তোকে আমি কি বলে যে ধন্যবাদ দিব এটার কোনো ভাষা নেই। রবিন বলল, তোকে তো আমি কোনো সাহায্য করছি না, তোকে আমি একটা সুযোগ দিচ্ছি যেন তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারিস। আমি বললাম, আমি অবশ্যই পারবো, তুই দেখিস। তবে রিয়া কি আমার কাছে ফিরে আসবে? রবিন বলল, তুই রিয়ার বিষয় নিয়ে চিন্তা করিস না, আমি জানি ও কতটা ভালো একটা মেয়ে। ও যদি এখানে ফিরে আসে শুধু তোর জন্যই ফিরে আসবে, দেখিস। আমি বললাম, তুই হয়তো এটা জানিস না রবিন, আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। শুধু এই রিয়া আর আমার একটা ছোট বোন আছে, ওরা ছাড়া আমার আর কেউ নেই। রবিন বলল, কি, তোর বাবা মা তোকে ত্যায্যপুত্র করে দিয়েছে? এর মানে তো কিছুই বুঝলাম না। আমি বললাম, তোকে অন্য একদিন বলবো, আজকে আমার মন ভালো নেই। তবে এইটুকু বলি, আমার নিজের বোন আমার সাথে বেইমানি করেছে, এজন্য আজকে আমি বাড়ি ছাড়া। রবিন বলল, মন খারাপ করিস না, দেখিস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি জানি তোর মতো ভালো একটা ছেলে আর যাই করুক খারাপ কিছু করতে পারে না। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে, এখন আমাকে একটু সাহায্য কর, এসব মালামাল নিয়ে শ্বশুর বাড়িতে যেতে হবে। রবিন বলল, এই জন্য তুই আমাকে এখানে নিয়ে আসলি? আমি বললাম, হ্যাঁ, এজন্য তোকে সকাল সকাল এখানে ডেকে নিয়ে আসলাম, তুই ছাড়া আমার এখানে কে আছে বল? রবিন বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, চল আমি তোকে সাহায্য করছি। রবিনের সাহায্যে সবকিছু শ্বশুর বাড়িতে নিয়ে গেলাম। রবিন বাসায় সব জিনিসপত্র দিয়ে বলল, আমি এখন গেলাম, আর কালকে থেকে আমি আমার কাজকর্ম শুরু করব, তুই পরের দিন থেকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারিস। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে। রবিন চলে যাওয়ার পর আমি শ্বশুর আব্বার কাছে গিয়ে বললাম, বাবা, আমার রুমটা যদি একটু দেখিয়ে দিতেন। শ্বশুর আব্বা বলল, দেখো বাবা, তুমি আমার মেয়ের জামাই, আমি চাই তুমি আজকে থেকে রিয়ার রুমেই থাকো। আমি বললাম, কিন্তু? রিয়ার বাবা বলল, দেখো, রিয়া তোমার বিয়ে করা বউ, আর তুমি বিশেষ করে আমার মেয়ের জামাই, রিয়া থাকলে তুমি বুঝি ওর রুমে থাকতে না? আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। আমি সবকিছু নিয়ে রিয়ার রুমে গেলাম, পিচ্চি একটা মেয়ে, আর দেখো রুমটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সবকিছু ঠিকঠাক করতে অনেকটাই সময় চলে গেল। বিকালে শাশুড়ি মার ডাকে ঘুম ভাঙল। তিনি বলল, টেবিলে খাবার সাজিয়ে রাখা হয়েছে, আমিও যেন খেয়ে নেই। আমি চুপচাপ গিয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসলাম। হঠাৎ শাশুড়ি মা বলল, বাবা, তোমাকে কেমন যেন টেনশনে টেনশনে লাগছে, কিছু কি হয়েছে? আমি বললাম, আসলে আম্মা, রবিন একটা রেস্টুরেন্ট কিনতে চাইছে, ও 4/3 টাকা দিবে, আর বাকি 1 ভাগ আমাকে দিতে হবে, আর বিনিময়ে আমি ওর রেস্টুরেন্ট দেখাশোনা করব। রেস্টুরেন্ট থেকে যা আয় হবে রবিনের অর্ধেক, আমার অর্ধেক, সবকিছু ঠিকঠাক আছে। আমার কাছে সব মিলিয়ে 50+ মতো হবে, কিন্তু বাকিগুলো কিভাবে ম্যানেজ করব এটাই চিন্তা করছি। শ্বশুর আব্বা হাসি দিয়ে বলল, আরে এই কথা, আমি তোমাকে একটা চেক লিখে দিব, ওখান থেকে তোমার যত ইচ্ছে তত টাকা তুলে নিতে পারো। আমি বললাম, না বাবা, আমি আপনার টাকা নিতে পারবো না, আমি চাইছি নিজের টাকা দিয়ে শুরু করতে। শ্বশুর আব্বা বলল, আরে আমার টাকা তোমার নিতে হবে না, তুমি এখন মনোযোগ দিয়ে ব্যবসা করো, পরে আমার টাকা আমাকে দিয়ে দিবে, কেমন? আমি বললাম, তাহলে ঠিক আছে। শ্বশুর আব্বা বলল, জামাই বাবা, তুমি আমার একমাত্র মেয়ের জামাই, আমার এই সব সম্পত্তি আমার মেয়ের নামে হবে, ও সারা জীবন বসে থেকেই এসব সম্পত্তি শেষ করতে পারবে না, আর ওর জামাই হলে তুমি। আমি এই কথা বলছি এজন্য যে তোমার কোনো কাজ করতে হবে না, তাই আমি বলছিলাম। আমি শ্বশুর আব্বাকে থামিয়ে বললাম, বাবা, আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, আমি নিজে কিছু একটা করতে চাই। আপনার মেয়ের সম্পত্তি ওর আছে, কিন্তু আমি এগুলো নিব না, আপনি যতদিন আছেন ততদিন খাবেন, পরেরটা পরে দেখা যাবে। হঠাৎ করে শাশুড়ি মা কোথায় থেকে এসে বলল, বাবা, রিয়া ফোন করেছে, ও তোমার সাথে নাকি কথা বলতে চায়, নাও ওর সাথে একটু কথা বলো, ও লাইনে আছে। আমি খেতে খেতে বললাম, জানেন মা, যাদের আমি আপন ভাবি তারা আমাকে ছেড়ে দূরে চলে যায়, আমি মানুষটা অনেক খারাপ, না হলে আমার বউ আমাকে একা রেখে এভাবে চলে যেত না। ওকে বলবেন আমি ওর সাথে কথা বলতে চাই না, ও যেদিন দেশে ফিরে আসবে সেই দিন আমি কথা বলবো, এর আগে না। আর বলবেন যেই কারণে বিদেশে গিয়েছে সেটা যেন সফল হয়। খাবারের মাঝে পানি ঢেলে রুমের ভেতরে চলে গেলাম। রুমে গিয়ে চুপচাপ বসে থেকে কান্না করছি। রিয়া আমাকে একা রেখে যেতে পারলো? ও কি জানতো না ওকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই? রিয়া সবকিছু জানতো,
এরপরেও আমাকে একা রেখে চলে গেল। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। বাবা বলল আমি রিয়ার সাথে কথা বলি নাই, এজন্য ও নাকি অনেক কান্না করেছে। কান্না করলে আমার কি, ও হয়তো কোনো ভুলের ভেতরে ছিল, কিন্তু আমি তো ওকে আমার ভালোবাসা দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিতাম। কিন্তু ও আমাকে কিছু না বলে বিদেশে চলে গেল। সকালে টাকা নিয়ে রবিনের কাছে দিলাম। ও সমস্ত কাজকর্ম শেষ করে বলল তুই কালকে থেকে রেস্টুরেন্টে বসবি, আর আগে যে কর্মচারী ছিল ওরাই থাকবে, শুধু তুই সবকিছু দেখাশোনা করবি। পরের দিন আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। দেখতে দেখতে আজকে 5 বছর হয়ে গেল। এই 5 বছরে আমি নিজেকে নিজে অনেক পরিবর্তন করে ফেলেছি। রেস্টুরেন্ট সবটা আমার নামে করেও আরেকটা রেস্টুরেন্ট কিনে নিয়েছি। একটা আমি দেখাশোনা করি, আরেকটা চেনা পরিচিত এক বন্ধুকে দিয়েছি দেখার জন্য। এই 5 বছরে আমি রিয়ার সাথে একদিনও কথা বলি নাই। আমি তো ভুলেই গেছি যে আমার বউ আছে কিনা। তবে পরি কারোর সাথে নাকি পালিয়ে চলে গেছে, এখনো ফিরে আসে নাই। আর রবিন ওর বাবার ব্যবসা দেখার জন্য বিদেশে চলে যায় আমাকে একা রেখে। আজকে রেস্টুরেন্টে বসে আছি, হঠাৎ করে একজন কর্মচারী এসে বলল স্যার একজন ছেলে ঝগড়া করছে, আপনি গেলে ভালো হতো। চোখে চশমাটা লাগিয়ে সামনে গেলাম, গিয়ে দেখি একটা ছেলে আর একটা মেয়ে ঝগড়া করছে। হয়তো ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। রেস্টুরেন্টের বিল দিতে পারছে না দেখে এমন করছে। ঝগড়ার এক পর্যায়ে ছেলেটা চাকু দিয়ে মেয়ের মুখে আঘাত করতে চাইছিল। আমি এটা ফিরাতে গেলে আমার হাত অনেকটাই কেটে যায়। এই ঝামেলা এক সময় আমার হাতের নাগালের বাইরে চলে যায়। এজন্য আমি পুলিশ ডেকে ওদের ধরিয়ে দিলাম। একজন কর্মচারী এসে বলল স্যার আপনার হাত অনেকটাই কেটে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে চলেন। আমি বললাম হ্যাঁ আমাকে হাসপাতালে যেতে হবে, তুমি এই দিকটা একটু সামলে নিও কেমন, আমি যাব আর আসবো। কর্মচারী বলল আচ্ছা ঠিক আছে স্যার। আমি হাসপাতালে গিয়ে দেখি একজন ডাক্তারও নেই কেবিনে, সবাই নাকি একজন ইমার্জেন্সি রোগী নিয়ে বিজি। একজন নার্স এসে বলল স্যার 1 মিনিট, বড় ম্যাম আজকে হাসপাতালে এসেছে, আপনি একটু বসেন, একটু পরে তিনি আপনাকে দেখবেন। আমি হাতটা চেপে ধরে বসে আছি। কিছুক্ষণ পর নার্স এসে বলল ম্যাডাম এখন ফ্রি আছে, আপনি তাড়াতাড়ি যান। আমি নার্সের কথা মতো ডাক্তারের কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি ডাক্তার কি যেন লেখালেখি করছে। তিনি মাথা নিচু করে বলল বলেন আপনার কি সমস্যা। আমি বললাম জি ম্যাডাম, আমার হাতে চাকুর টান লেগেছে। এটা শুনে যেই ডাক্তার আমার দিকে তাকালো আমি তখন বোকা হয়ে গেলাম। আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। যে হাত দিয়ে অন্য একটা হাত চেপে ধরে আছি সেটা ছেড়ে দিলাম, আর আমার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি বুঝতেও পারি নাই যে আজকে আমার সাথে এমন কিছু হবে। যে মেয়েটা ডাক্তারের পোশাকে এখানে বসে আছে সে আর কেউ না, এই মেয়েটা হলো আমার একমাত্র বউ রিয়া, যার জন্য আমি 5টা বছর ধরে অপেক্ষা করে আছি। চোখের পানি কোনো মতে মুছে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। রিয়া শুধু আমার মুখের উপর তাকিয়েছিল, ও কোনো কথা বলতে পারে নাই। হয়তো রিয়া আমাকে হাসপাতালে আশা করে নাই। মনে মনে শুধু একটা বিষয় চিন্তা করছি, রিয়া আমার সাথে এটা করতে পারলো? ও 5 বছর পর দেশে এসেছে, অথচ আমাকে কিছুই বলে নাই। শরীরের রাগটা যেন কোনো মতেই কমাতে পারছি না। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সাওয়ালা মামা বলল মামা আপনার হাত থেকে তো রক্ত পড়ছে, হাসপাতালে যাওয়া উচিত আপনার। আমি বললাম না তার আর দরকার নেই, আমি যেখানে বলছি তুমি সেখানে আমাকে নিয়ে যাও। বাসায় যাওয়ার পর শাশুড়ি আম্মা আমার এই অবস্থা দেখে প্রায় কান্নাই করে দিলেন। তিনি আমাকে নিজের ছেলের মতোই আদর করেন, আর আদর করবেই বা না কেন, আমি তো ওনার মেয়ের জামাই। শাশুড়ি মা কোনো মতে আমার হাত ধরে ব্যান্ডেজ করে দিল, আর এর ভেতরেই রিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রিয়াকে দেখে রিয়ার মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। এতদিন পর রিয়া বাসায় এসেছে, আর তার মা কান্না করবে না এটা কি হতে পারে? রিয়াকে জড়িয়ে ধরে শাশুড়ি মার কি যে কান্না, আমি এসব দেখতে পারবো না বলে চুপচাপ রুমের ভেতরে চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, আজকে আবার গরম পড়েছে মারাত্মক। শার্ট খুলে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেলাম। উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, আর আমি চিন্তা করছি রিয়া আগের থেকে কত সুন্দর হয়ে গেছে। কিন্তু আমার রিয়া আর সেই আগের পিচ্চি রিয়া নয়, এখন ও অনেক বড় হয়ে গেছে, আবার ও নাকি ডাক্তারও হয়ে গেছে। এসব চিন্তা করে একটা মুচকি হাসি দিলাম। তবে মুহূর্তের ভেতরে মনটা খারাপ হয়ে গেল, এটা ভেবে যে রিয়া আমাকে না বলে দেশে এসেছে। আমি ওর জন্য 5টা বছর ধরে অপেক্ষা করে আছি, আর ও আমাকে কিছুই বলল না। মনটাকে কোনো মতেই মানাতে পারছি না। গোসল শেষ করে টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলাম। হঠাৎ করে মনে হলো যেন আমার পায়ের উপর কিছু একটা পড়েছে। নিচে তাকিয়ে দেখি আমার পায়ে কিছু পড়ে নাই, বরং রিয়া আমার পায়ের কাছে বসে আছে। আবার আমার পায়ের উপর ওর হাত চেপে ধরেছে, যার কারণে আমি নড়তে পারছি না। আমি বললাম আপনার রুমে আমি এতদিন ছিলাম এজন্য সরি, আপনার বাবা বলেছিল দেখে এখানে ছিলাম, আর আপনি এখন আমার পা ছাড়েন, আমার অনেক কাজ আছে।
রিয়া আমার কথা শুনে কান্না করতে করতে বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি করব বলো? দেশ ছাড়ার কিছুক্ষণ আগে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, তখন আমি কোনো কিছুই চিন্তা করতে পারি নাই। যখন থেকে তুমি আমার সাথে ফোনে কথা বলো না, তখন আমার এতটা কষ্ট লাগে যা বলার বাহিরে। আজকে আমি এত বড় একজন ডাক্তার, কিন্তু দেখো আজও তোমার দেওয়া ঘড়িটা আমার হাতে আছে। এই ঘড়ি দেখে আমার বান্ধবীরা বলে এই পুরাতন একটা ঘড়ি তোর হাতে, অথচ তুমি এত বড় একটা ডাক্তার। কিন্তু ওরা তো জানে না এটা আমার স্বামীর দেওয়া উপহার। আমার জীবনের থেকেও এটা অনেক দামি। আমি জানি তোমার এই পৃথিবীতে কেউ নেই, শুধু আমি ছাড়া। এজন্য আমি তোমার কাছে অনেকদিন আগেই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে আমি যেই জন্য দেশ ছাড়লাম সেটাই যেন সফল হই। আর আজকে থেকে আমি অনেক বড় একজন ডাক্তার। আমি ভেবেছিলাম তোমাকে না বলে দেশে এসে তোমাকে বড় একটা সারপ্রাইজ দিব, কিন্তু তার হলো না। আমি এই হাসপাতালে না গেলে একজন রোগী মারা যেত। আমার কারণে একজন রোগী মারা যাক এটা আমি কখনো চাই নাই। এজন্য আমি দেশে ফিরেই হাসপাতালে চলে যাই, কিন্তু তোমাকে ওখানে দেখে আমি প্রায় বোকাই হয়ে গিয়েছিলাম। যখন দেখি তোমার হাত বেয়ে বেয়ে রক্ত পড়ছে, তখন যেন আমার কলিজায় আঘাত লাগলো। মন চাইছিল তোমাকে জড়িয়ে ধরে কান্না করি। আমি খুব খারাপ একজন স্ত্রী, খুব খারাপ। আমি দেশে আসছি, অথচ আমি আমার স্বামীকে কিছু বলি নাই। আমাকে তুমি শাস্তি দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আগে আমার সাথে কি হয়েছিল না হয়েছিল সেটা আমি জানি না, শুধু জানি মেয়েদের বিয়ে একবারই হয়, আর সেটা যার সাথেই হোক সে আমার স্বামী। আমার উচিত ছিল তোমাকে জানপ্রাণ দিয়ে ভালোবেসে তোমাকে কাছে টেনে নেওয়া, কিন্তু আমি এটা পারলাম না। অনেক খারাপ মেয়ে আমি। রিয়ার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। রিয়া আমার হাতে একটা বেল্ট দিয়ে ওর শরীর থেকে শাড়ির আঁচল নিচে ফেলে দেওয়ালে গিয়ে উল্টা হয়ে দাঁড়িয়ে আমাকে বলল, আপনার না আমার উপর অনেক রাগ জমে আছে? নেন, আমাকে মেরে আপনি আপনার রাগ কন্ট্রোল করেন। তাও আপনি আমার উপর রাগ করিয়েন না। এতদিন পর আমি দেশে এসেছি, এখন যদি আমার উপর থেকে আমার স্বামী মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি শুধু দেশে ফিরে এসেছি আপনার জন্য। আপনি তো আমার স্বামী, আপনার জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রিয়াকে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমাকে ছাড়া আমার কে আছে বলো? তোমাকে মেরে আমি বুঝি শান্তিতে থাকতে পারবো? এই পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আমার কেউ আপন নেই। রিয়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। আমি আপনাকে না বলে দেশে এসেছি। রিয়ার মুখ তুলে চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করবে না। তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয়। রিয়া আমার মুখে ইচ্ছেমতো চুমু দিতে লাগলো আর বলছে, এতদিন পর আপনাকে পেয়েছি, এখন থেকে আমি আপনাকে খুব যত্ন করে রাখবো, কোথাও হারিয়ে যেতে দিব না আপনাকে, দেখিয়েন। আমি বললাম, হয়েছে পাগলি, আর চুমু দিতে হবে না। এখন বলো কিছু খাও নাই কেন? রিয়া বলল, রাখেন আপনার খাওয়া। আপনার হাত ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। তোমার আম্মু ওষুধ লাগিয়ে দিয়েছে। রিয়া বলল, আপনি খুব খারাপ জানেন? আমি রিয়াকে কোলে বসিয়ে বললাম, কেন আমি খুব খারাপ জানতে পারি? রিয়া বলল, আমি ফোন দিলে আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি বললাম, কি করব বলো, তোমার উপর আমার অনেক রাগ ছিল, আমাকে একা রেখে তুমি চলে গেলে। রিয়া বলল, সরি, তখন আমি বুঝতে পারি নাই যে আমার কি করা উচিত। আমি বললাম, থাক, আর সরি বলতে হবে না ম্যাডাম, কিন্তু আপনি তো এখন আর আগের রিয়া নেই। রিয়া বলল, না, এখন আমি আগের রিয়া না, এখন আমি বড় হয়েছি, আর আমি একজন ডাক্তার, যে কিনা আপনার বউ। আমি বললাম, আগের দিনগুলোর কথা মনে আছে রিয়া? রিয়া বলল, আমি আগের কোনো কিছু মনে করতে চাই না, এখন শুধু আমি আমার স্বামীকে ভালোবাসতে চাই। আমার মন প্রাণ জুড়ে একজন আছে, আর তিনি হলেন আমার হাজবেন্ড। এই 5 বছরে আপনার জন্য অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি, সবগুলো একসাথে প্রকাশ করব এখন, দেখিয়েন। আমার থেকে বেশি আপনাকে কেউ এত ভালোবাসতে পারবে না। আমি বললাম, ও মা, তাই নাকি? কিন্তু একটা বিষয় বুঝলাম না, তুমি শাড়ি পরা কোথায় থেকে শিখেছো? রিয়া বলল, দেশ ছেড়ে যাওয়ার পর আমি শাড়ি পরা শিখেছি, যেন সবাই আমাকে দেখে বলতে পারে আমার বিয়ে হয়েছে। এই দেখেন, আমার হাতে বালা আছে, আমার বুকে তো শুধু আপনার জন্য এত ভালোবাসা জমা আছে, আমার সবকিছু শুধু আপনার জন্য। আমি রিয়ার ঠোঁটে চুমু দিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। এরপর আমি বললাম, তোমার মতো একটা বউ পাওয়া আমার জন্য ভাগ্যের বিষয়, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি জানো। রিয়া বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, আপনি কি আমাকে পছন্দ করতেন? আমি বললাম, হ্যাঁ, তোমাকে যেদিন প্রথম দেখেছি তখন থেকেই, কিন্তু তুমি তো জানো পরীর ভয়ে আমি বলতে পারি নাই। রিয়া বলল, ওই ডাইনির কথা বলবেন না আর, তবে আপনি আমাকে তখন বলেন নাই কেন? আমি বললাম, বললে কি আর তুমি বুঝি আমাকে বিয়ে করতে? রিয়া বলল, আচ্ছা এসব ছাড়েন এখন বলেন, ওই রেস্টুরেন্ট কি আপনার? আমি বললাম, হ্যাঁ এটা আমার, আর বাজারে আরেকটা আছে, খুব কষ্ট করে নিজে এগুলো করেছি।
রিয়া আমাকে চুমু দিয়ে বলল, এখন আমি আর আপনাকে কাজ করতেই দিব না, নিজের খেয়াল রাখেন, দেখুন তো কতটা শুকিয়ে গেছেন, আর চোখে চশমা কেন? আমি বললাম, এটা তো স্টাইল করার জন্য পরি। রিয়া চোখের চশমা সরিয়ে বলল, আজকে থেকে কোনো চশমা পরবেন না, ঠিক আছে? আমি বললাম, জি ম্যাডাম, আপনি যা বলবেন তাই। আর এখন যান, কিছু খেয়ে নিন, খাবার হয়তো এসে গেছে। রিয়া বলল, আপনি আসেন, আমাকে আজকে খাইয়ে দিবেন। আমি বললাম, ঠিক আছে, আপনি গিয়ে বসেন, আমি কাপড় চেঞ্জ করে আসছি। রিয়া বলল, আমি যদি আপনার কাপড় চেঞ্জ করে দেই আপনার কোনো আপত্তি আছে তাতে? আমি বললাম, তুমি আমার সবকিছু, আমার অর্ধাঙ্গিনী তুমি, তুমি আমার কাপড় চেঞ্জ করবে, এতে আমার আপত্তি হবে কিসের? রিয়া হাসি দিয়ে আমার কপালে চুমু দিয়ে বলল, আমি যেমন স্বামী চেয়েছিলাম তেমন পেয়েছি, আর কিছু লাগবে না আমার। রিয়া এটা বলে ও নিজ হাতে আমার কাপড় চেঞ্জ করে দিতে দিতে বলল, আজকে থেকে আমি আপনার সেবায় নিয়োজিত হলাম, আপনার যখন যা দরকার হয় তখন আমাকে বলবেন, আমি সব এনে দিব। এখন চলেন। টেবিলে গিয়ে রিয়া আমার পাশে বসলো। শাশুড়ি মা সব খাবার টেবিলে গুছিয়ে বলল, রিয়া, আমাদের হাসপাতালে চলে আয়, তাহলে মানুষ একটু সুযোগ পাবে। আমার মেয়ে এখন বড় একজন ডাক্তার। রিয়া হাসি দিয়ে বলল, দেখি আম্মু, মাত্র তো দেশে আসলাম। খাবার শেষ করে আমি বললাম, রিয়া, বাজারের রেস্টুরেন্টে অনেকদিন যাওয়া হয় না, তুমি থাকো, আমি একটু দেখে আসি। রিয়া বলল, না, আমিও যাব তোমার সাথে, অনেকদিন পর দেশে এসেছি। আর তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো? আমি আমার শাড়ির আঁচল দিয়ে তোমাকে বেঁধে রাখবো। আমি হাসি দিয়ে বললাম, দেখুন আম্মা, আপনার মেয়ে কি বলে? শাশুড়ি মা বলল, ঠিকই তো বলেছে আমার মেয়ে, ও এতদিন পর এসেছে, আর তুমি শুধু কাজ নিয়ে বিজি থাকো, এত কাজ করে কি হবে? তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এতদিন আমার মেয়ে দেশে ছিল না, এটা অন্য হিসাব। এখন আমার মেয়ে দেশে আসছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা নাতি গিফট করবে, এটাই আমাদের শেষ ইচ্ছা। আমি আম্মার কথা শুনে লজ্জায় চুপচাপ রুমে চলে গেলাম। রিয়া আমার পেছনে এসে বলল, আম্মা কি বলেছে শুনলেন তো? আমি বললাম, এসব পরে দেখা যাবে, এখন রেডি হয়ে চলো, তোমাকে আমার রেস্টুরেন্টগুলো দেখিয়ে আনি, আর মাঝে মধ্যে তুমি আমার পরিবর্তে গিয়ে হিসাবগুলো বুঝে আসবে। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে, চলেন। সারাদিন রিয়াকে এদিক সেদিক নিয়ে ঘুরলাম, আর আমার সকল রেস্টুরেন্ট দেখালাম। রাতে খাবার খেয়ে রুমে গেলাম, বিছানায় বসে রিয়ার জন্য অপেক্ষা করছি। রিয়া কিছুক্ষণ পর এসে দরজা বন্ধ করে বলল, কি করো তুমি? আমি বললাম, কি আর করব, তোমার জন্য অপেক্ষা করছিলাম। রিয়া বলল, ও মা, আমার জন্য আবার কেন অপেক্ষা করছো? আমি বললাম, এতদিন যদি অপেক্ষা করতে পারি তাহলে কিছুক্ষণ কি অপেক্ষা করতে পারবো না? রিয়া আমার পাশে বসে আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছি? আমি বললাম, হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছো। আচ্ছা, তুমি একটু বসো, আমার কিছু হিসাব করতে হবে। এমনি 2 দিন ধরে রেস্টুরেন্টের হিসাব করা হয় না। রিয়া বলল, এত টাকা দিয়ে কি করবে? আমাদের কত টাকা আছে সেগুলো তো আমি নিজেই জানি না। আমি বললাম, আমাদের কি ভবিষ্যৎ আছে না বলো? রিয়া বলল, বুঝলাম না, তুমি কি বললে? আমি বললাম, আমি বলছি ম্যাডাম, আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? রিয়া হাসি দিয়ে বলল, ও তাই বলো, তাহলে চলো কাজ শুরু করি। আমি বিছানা থেকে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে নিচে নেমে বললাম, এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আজকে তুমি করো। আমাকে অনেক শাস্তি দিয়েছ তুমি, এখন তোমার পালা। রিয়া হাসতে হাসতে বলল, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমিও দেখব তুমি আমার কাছে না এসে কতক্ষণ থাকতে পারো। এই বলে রিয়া ওর শরীর থেকে শাড়ি খুলতে লাগলো। আমি কিছুতেই রিয়ার উপর থেকে চোখ সরাতে পারছি না। মনে মনে বললাম, শাস্তি কি আমি রিয়াকে দিচ্ছি নাকি রিয়া আমাকে শাস্তি দিচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। ধুর, যা হবে পরে দেখা যাবে। লাফ দিয়ে বিছানায় উঠে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া রেগে গিয়ে বলল, ছাড়ো বলছি আমাকে, আমাকে তুমি ছুবে না। এবার রিয়াকে আমার দিকে ফিরিয়ে ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, আরে আমি তো তোমার সাথে মজা করেছি, এত রেগে যাও কেন? রিয়া বলল, রাগ হবে না, তুমি শুধু আমার সাথেই এমন করো। লাইট নিভিয়ে বললাম, তাহলে 2-3 রাউন্ড হয়ে যাক। রিয়া বলল, এই তোমার মতলব কি বলো তো? আমি বললাম, আমার মতলব কি একটু পরেই বুঝতে পারবে। রিয়া বলল, এই তুমি কি করতে চাইছো? আমি বললাম, কেন, তোমার মা বলল না আমরা যেন তাকে একটা নাতি গিফট করি, আর এখন সেটাই করতে যাচ্ছি। রিয়া বলল, না বাবা, আমার ভয় করে। আমি বললাম, ধুর, তোমার ভয় তোমার কাছে রাখো, পরে আর কি। লাইট নিভানোর পর বাকিটা ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া পাশে নেই, হয়তো গোসল করতে গেছে। আমি ঘুম থেকে উঠে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বলল, জান সাহেব, গোসল করে আসেন। আমি বললাম, আচ্ছা, গোসল না করলে কি হয় না? দেখো কত ঠান্ডা পড়েছে আজকে। রিয়া চোখ বড় করে বলল, যেটা করতে বলেছি সেটা করেন, এত কথা বলেন কেন? কি আর করার, বইয়ের কথা তো আর ফেলা যায় না।
গোসল করে বের হয়ে টেবিলে বসে নাস্তা করছি। হঠাৎ দরজা দিয়ে আমার চাচি শাশুড়ি ঢুকে বলল, রনি কেমন আছো তুমি? আমি বললাম জি আছি, আসেন নাস্তা করি একসাথে। আন্টি বললেন, সকাল সকাল তোমাকে একটা খবর দিতে এলাম। রাতে সাজিদ কল করে বলেছে তোমার ছোট বোনের নাকি আজকে বিয়ে। তোমার ছোট বোন সাজিদের কাছে অনেক কান্না করে বলেছে তোমাকে নাকি শেষবারের মতো দেখতে চায়, আর তুমি যদি না যাও ও নাকি বিয়েই করবে না। এতদিন পর বাড়ির খবর শুনে মনটাই খারাপ হয়ে গেল। আমার পিচ্চি বোনের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি এখানে বসে নাস্তা করছি। খাবারের মাঝে পানি দিয়ে বললাম, রিয়া তাড়াতাড়ি আসো, আমাকে এখন যেতে হবে। রিয়া আমার কথা মতো পেছনে পেছনে চলে আসলো। রিয়া রুমে এসে বলল, তুমি তোমার ছোট বোনকে খুব ভালোবাসো তাই না? আমি বললাম, আমার জীবনের চেয়েও বেশি। তবে একটা কথা, তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি ঠিকই, তুমি আমার বন্ধু সাজিদ আর আমার ছোট বোন ছাড়া কারোর সাথে কোনো কথা বলবে না, এটা আমার আদেশ। রিয়া বলল, জি জনাব, আপনি যা বলবেন আমি তাই করব। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি নিজে আগে থেকেই একজন ড্রাইভার রেখেছি, সে আবার আমার বডিগার্ড। ওই যে বলে না, এক ঢিলে দুই পাখি। রিয়া আর আমি পেছনে বসে ড্রাইভারকে বললাম, আমরা যেখানে যাচ্ছি সেখানে গেলে আমাদের কাছে কাউকে আসতে দিবে না, এই কথা যেন মনে থাকে। ড্রাইভার বলল, জি স্যার। রিয়া আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, রাতে তোমার জন্য ঘুমাতে পারি নাই, এখন একটু ঘুমিয়ে নেই আমি, পরে আমাকে ডেকে দিও কেমন? আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। রিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমাদের গন্তব্যের জায়গায় যেতে যেতে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেল। রিয়াকে ডাক দিয়ে বললাম, রিয়া ওঠো, আমরা এসে গেছি। রিয়া উঠে বলল, ওই যে সামনে একটা বাড়ি সাজানো দেখা যাচ্ছে ওইটা? আমি বললাম হ্যাঁ। আর ড্রাইভার তুমি আরো সামনে যাও, কেউ কিছু বললে আমি দেখে নিব। ড্রাইভার আমার কথা মতো তাই করলো। অনেকদিন পর নিজের বাসায় এসেছি, বুকটা ধপধপ করে কাঁপতে লাগলো। যে বাসা থেকে নিজের বোনের মিথ্যা অপবাদে চলে গিয়েছিলাম, আজকে আবার সেখানেই ফিরে আসছি। বাড়ির সামনে মাইক্রো গাড়ি ঢুকলো দেখে সবার নজর আমাদের দিকে পড়েছে। আমি গাড়ি থেকে নেমে রিয়াকে হাত ধরে নামালাম, আর ড্রাইভার আমাদের পেছনে একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আর রিয়ার মুখে মাস্ক থাকার কারণে কেউ আমাদের চিনতে পারলো না। হঠাৎ আমাদের সামনে আমার বাবা এসে বলল, আপনারা কারা? চিনতে পারলাম না তো। বাবাকে দেখে মন চাইলো একটু জড়িয়ে ধরি, কিন্তু তিনি তো আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছেন। আমি বাবাকে কিছু না বলে রিয়ার হাত ধরে বিয়ের মঞ্চের সামনে চলে গেলাম। গিয়ে দেখি এক কোনায় মিষ্টি চুপটি করে বসে আছে। আমি মাস্ক খুলে আস্তে করে ডাক দিলাম, মিষ্টি। মিষ্টি আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি জানি তুই আসবি ভাইয়া, এটা আমার বিশ্বাস ছিল, আমি তোকে অনেক মিস করেছি জানিস, তুই আসবি বলে আমি তোর জন্য অপেক্ষা করেছি। আমি মিষ্টির চোখের পানি মুছে বললাম, এত কান্না করিস না, তোর বিয়ে আর আমি আসবো না এটা কি হতে পারে? হঠাৎ কোথায় থেকে সাজিদ এসে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আজকে অন্য একটা রনিকে দেখলাম। মিষ্টিকে ছেড়ে সাজিদকে জড়িয়ে ধরে বললাম, সবকিছু তোর জন্য, অনেক অনেক ধন্যবাদ তোকে। সাজিদ বলল, এতদিন পর ফিরে আসলি এটাই অনেক। মিষ্টি আমার হাত ধরে বলল, ভাইয়া তোকে আমি কি বলেছিলাম? আমি মিষ্টির কথা শুনে হাসি দিয়ে রিয়াকে দেখিয়ে বললাম, এটা তোর ভাবি। মিষ্টি রিয়ার কাছে গিয়ে বলল, ভাবি আপনি ভালো আছেন? রিয়া মিষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালো আছি। হঠাৎ আম্মু কান্না করতে করতে আমার দিকে আসতে লাগলো। আমি তার আগেই জোরে চিৎকার দিয়ে বললাম, আমি এখানে কারো সন্তান না, আমাকে এই বাসার সবাই ত্যায্যপুত্র করে দিয়েছে, এখানে শুধু আমি আমার বোনের জন্য এসেছি, সাবধান কেউ আমার কাছে আসবেন না। আমার কথা শুনে আম্মু জায়গায় দাঁড়িয়ে গেল আর কান্না করে বলতে লাগলো, বাবা আমাদের তুই মাফ করে দে, আমরা ভুল করে ফেলেছি। আমি মিষ্টিকে বললাম, সবাই কি সত্যি জেনে গেছে? মিষ্টি বলল, হ্যাঁ ভাইয়া, রূপা আপু সব বলে দিয়েছে, আর ও এখন বাসায় থাকে, কেউ ওকে আর বিয়ে করে না, আর পাভেল তো এখনো জেলেই আছে ওর ভাইকে মারার জন্য। হঠাৎ করে ভিড়ের ভেতর থেকে রূপা আপু আমার সামনে আসলো। এতদিন পর বড় বোনকে দেখে একটু মায়া লাগলো। নিজের চেহারার কি অবস্থা করেছে, আগে কত সুন্দর ছিল আর এখন কি হয়েছে। হয়তো ও আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু ও তো আমার বড় বোন। রূপা আপু যেই আমার সামনে আসবে তখন রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, আপনার জন্য আমার স্বামী অপমানিত হয়ে এই বাসা থেকে বের হয়েছে, এখন আবার আসছেন? আমি থাকতে কখনো এসব হতে দিব না, আপনার অপবিত্র হাতে আমার স্বামীকে ছুঁয়ে পবিত্রতা নষ্ট করবেন না। রূপা আপু কান্না করতে করতে নিচে বসে বলল, আমাকে মাফ করে দে ভাই, আমি তখন বুঝতে পারি নাই আমি কার সাথে কি করছি, আমি এতটাই খারাপ মেয়ে যে কিনা তার ছোট ভাইয়ের সাথে। আমি রিয়াকে সরিয়ে রূপা আপুকে তুলে বললাম, আমাকে অপমানিত করে বাসা থেকে বের করলি, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোর এমন অবস্থা কেন? রূপা আপু বলল, আমি আমার পাপের সাজা ভোগ করছি। আমি কলম বের করে রূপা আপুর হাতে একটা চেক লিখে দিয়ে বললাম, এখানে 50 লাখ টাকা আছে,
এগুলো আমি তোকে দিয়ে গেলাম। তোর এমন অবস্থা দেখে আমি সহ্য করতে পারি না। নিজের খেয়াল রাখিস, আর পারলে আমার জন্য একটু দোয়া করিস। তোর এই ভাই এতটাও খারাপ না যে তার বোনের দিকে নজর দিবে কখনো। রূপা আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি। আমি বললাম তোর উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু বলবো ভালো থাকিস। রূপা আপুকে ছেড়ে দিয়ে বললাম, কেউ কারো মনে আঘাত দিয়ে ভালো থাকতে পারে না রে। বলেছিলাম না একদিন ঠিকই বুঝবি, তবে সেটা সময় হারিয়ে। আমি মিষ্টির সামনে গিয়ে একটা চাবি দিয়ে বললাম, এটা তোর গিফট, আর কিছুক্ষণ পর গাড়িটাও চলে আসবে। এখন বল তুই খুশি তো? মিষ্টি বলল, অনেক খুশি, কিন্তু তুই মা বাবার সাথে? আমি মিষ্টিকে থামিয়ে বললাম, এখানে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু তোর জন্য এখানে এসেছি। বাবা যেই আমার কাছে আসতে চাইলো তখন আমার বডিগার্ড ওনাকে আটকে দিল। আমি দূর থেকে বললাম, ওই দিন আমিও সবার কাছে এভাবে বলেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই। দরকার নেই আমার কাউকে, আমি আমার বউকে নিয়ে সারা জীবন পার করে দিব। মিষ্টি, আমি এখন আসি। মিষ্টি বলল, ভাইয়া তুই আম্মুর সাথে? আমি বললাম, আমি কারো সাথে কোনো কথা বলতে চাই না, তুই বলেছিস দেখে আমি এখানে এসেছি, এখন গেলাম। মিষ্টি বলল, ভাইয়া তুই আজকে থেকে যা, তুই দরকার হলে আমার জামাইয়ের বাড়িতে থাকবি। আমি বললাম, আগে তোর বিয়ে হোক, পরে সময় করে একদিন আসবো, কেমন? মিষ্টির হাতে ফোন নম্বর দিয়ে বললাম, এটা আমার ফোন নাম্বার, দরকার হলে কল করিস। এই কথা বলে রিয়াকে নিয়ে আমি গাড়িতে উঠলাম। বাবা মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সেই দিন আমিও এমন কান্না করেছিলাম, কিন্তু সবাই আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এটা আমার মনে থাকবে সারা জীবন। সাজিদকে ডাক দিয়ে বললাম, গাড়িতে ওঠ, তোর সাথে কিছু কথা আছে। সাজিদ গাড়িতে উঠে সামনে বসে বলল, তোর সাথে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আর রিয়া, তোর বিয়ে হয়েছে, আমাকে তো বললি না। রিয়া বলল, তুমি আমাদের বাসায় যাও যে তোমাকে বলবো। সাজিদ বলল, তো রনি এখন কি চলে যাবি? আমি সাজিদকে বললাম, তুই আমাকে অনেক সাহায্য করেছিস, এখন বল তোর কি লাগবে। সাজিদ বলল, আমার কিছুই লাগবে না, আমার একটা মেয়ে আছে, তুই গেলে ওরা সবাই খুশি হবে। রিয়া কিছু টাকা সাজিদের হাতে দিয়ে বলল, তোমার জন্য আমার হাজবেন্ড আজকে প্রতিষ্ঠিত ভাইয়া, এগুলো রাখো, আর আমাদের বাসায় যাবেন একদিন। সাজিদ গাড়ি থেকে নেমে বলল, অবশ্যই যাব, তবে রনি তুই তোর বাবা মায়ের সাথে কথা বলতি। আমি বললাম, তুই আমাকে এই বিষয়ে কিছু বলিস না, ওনারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে, যেটা আমার সারা জীবন মনে থাকবে। সাজিদ চলে যাওয়ার পর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। হঠাৎ রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি কান্না করছো কেন? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, বাবা মার সামনে থাকার পরেও আমি উনাদের কাছে যেতে পারলাম না। রিয়া বলল, কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি আমার শাশুড়ি মায়ের কাছে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে এসেছি, বলেছি বিয়ে শেষ হলে যেন ওনারা সবাই আসে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, ওরে বাটপার, তুমি এটা করতে ওখানে গেছিলে? রিয়া বলল, তুমি তো সবকিছু পেয়ে গেলে, আমার বুঝি শ্বশুর শাশুড়ির দরকার নেই? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার বাহিরে। রিয়া বলল, থাক, আর ধন্যবাদ দিতে হবে না, কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন, নেন পানি দিয়ে মুখ পরিষ্কার করেন। আমি বললাম, কেন, আমার চেহারা খারাপ হলে বুঝি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, আপনি যেমনই হন না কেন আমি সব সময় আপনার পাশে আছি, এই পিচ্চি বউ কখনো আপনাকে একা রেখে যাবে না। আমি রিয়াকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একটা মুচকি হাসি দিলাম। মনে মনে বললাম, আজকে আমি সব হারিয়েও যেন সবকিছু আবার নতুন করে ফিরে পেয়েছি। এই রিয়াই হলো আমার সবকিছু। এমন ভালোবাসা কয়জনের কপালে জোটে? ভালোবাসা সুন্দর, তবে সেটা যদি সঠিক মানুষটাকে পাওয়া যায়। আমিও হয়তো পেয়েছি। সুখের একটা সংসারের অপেক্ষায় এখন আমি, জানি না সামনে কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। তিন দানব, তিন দানব। ফিনিশ দাও, ফিনিশ দাও। Thanks. Enemy spotted. মাল দাও, তিন দানব ছিল। Double kill! এই একটা কিল পেলাম।
Help me! Head there. Hitless mission accepted. Enemy very close! Enemy spotted! Enemy spotted! I need glue wall. I've done this 1,000 times. In virtual reality. I fight, I eat again. Revenge tastes sweeter with superior firepower. I placed the super bonfire. First blood. Help me! Triple kill.
I can take you all by myself. I need nobody. Let's go again. Need equipment. I placed the super bonfire. Go for the airdrop. First blood. Enemy spotted. Double kill. Double kill. Thanks. Triple kill.